হুম। ছাড়ো আমাকে। আরে, এটা তুমি কি করলে? তুমি এভাবে আমাকে কিস করলে কেন? দেখতেই পাচ্ছ আমি তোমাকে কিস করছি, তাহলে আবার তুমি জিজ্ঞেস করছো কেন আমি কি করছি? হ্যাঁ, আমি তো তোমাকে সেটাই জিজ্ঞাসা করলাম। তুমি এভাবে আমাকে কিস করলে কেন? আই মিন, আমাকে কিস করার কারণটা কি? কতবার বলবো তোমাকে, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তুমি তো আমার কথা শোনোই না। তাই আর কি করব, আমি নিজে একতরফাই তোমাকে ভালোবাসি। দেখো আপু, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমার সঙ্গে আর এরকম করবে না। তুমি যদি নেক্সট টাইম আর কখনো আমার সঙ্গে এরকম করো, তাহলে কিন্তু আমি তোমার বাবা মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। আর তুমি যাতে আমাদের বাড়িতে কখনোই না আসতে পারো, আমি সেই বন্দোবস্ত করব। সে তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, তুমি যাই কিছু করো না কেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। কারণ একটা কথা তুমি খুব ভালো করেই জানো, আমি আমার বাবা মায়ের একমাত্র আদরের রাজকন্যা। আমার বাবা মায়ের কাছে আমি কোনো কিছু চেয়ে পাইনি, সেটা কখনো হয়নি। হ্যাঁ, সেসব আমি খুব ভালো করেই জানি। কিন্তু তাই বলে তুমি তোমার বান্ধবীর ছোট ভাইয়ের সঙ্গে এসব কিছু করতে পারো না। তোমার বান্ধবীর ছোট ভাই মানে তোমারও ছোট ভাই। দেখ, একদম আমার সঙ্গে এসব হাদিস দেখাতে আসবি না। আমি এসব হাদিস শুনতে পছন্দ করি না, সেটা তুই খুব ভালো করেই জানিস। তাই আমি তোকে শেষবারের মতো বলছি, কখনোই আমার সঙ্গে এসব হাদিস বলতে আসিস না। তাহলে কিন্তু তোর সঙ্গে খারাপ ছাড়া ভালো কিছু হবে না। আমার সঙ্গে ভালো হবে নাকি খারাপ হবে সেই বিষয়ে আমি কোনো চিন্তা করি না। কিন্তু তুমি আমার বড় বোনের বান্ধবী। তুমি আমার তুমি আমার সঙ্গে এসব কিছু করতে পারো না। সমাজে আমাদের একটা রেপুটেশন আছে। আচ্ছা শোন, আমাকে সব সময় এত জ্ঞান দিস না। কোথায় কি করতে হবে আর কোথায় কি করতে হবে না হবে সব কিছু তোর চাইতে আমি খুব ভালোই জানি। দেখ, আমি শুরু থেকেই তোকে বলছি যে আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই আমার কথার কোনো পাত্তাই দিচ্ছিস না কেন বলতো? আমি দেখতে খারাপ নাকি অশিক্ষিত, নাকি আমার বাবার অর্থ সম্পদ নেই? কোন দিক থেকে তোর সমস্যা তুই সেটাই আমাকে বল। কোনো দিক থেকে কোনো সমস্যা নেই, সমস্যা শুধু একটাই। সেটা হলে তুমি আমার চাইতে বয়সে বড়। আর সবচাইতে বড় কথা হলো, তুমি আমার বড় বোনের বান্ধবী, আমার নিজের বোনের মতোই। তাই আর যাই হোক, বোনের সঙ্গে তো আর প্রেম করা যায় না, তাই না? তাছাড়া তুমি খুব ভালো করেই জানো আমি একটা মেয়েকে পছন্দ করি। তার সঙ্গে আমি 2 বছরের রিলেশনে আছি। সেই সব কিছু এই যুগে কোনো ব্যাপার না। এই যুগের ছেলেমেয়েরা প্রেম করবে না তো কি প্রেম করবে, ওই সব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুই যদি 10টা মেয়ের সঙ্গে প্রেম করে থাকিস তাতে আমার কোনো সমস্যা নেই। এখন থেকে তুই আমার, আমি শুধু সেটাই জানি, তোকে ভালোবাসার অধিকার শুধু আমারই এখন। এই কথা বলতে বলতে নেহা আবার নীলের দিকে এগোচ্ছিল, কিন্তু নীল কোনো রকমে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে রুম থেকে ছুটে পালালো। সে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, এমন সময় তার বড় বোন সামনে এসে দাঁড়ায় আর তাকে বলে, কি ব্যাপার ভাই, কি হয়েছে তোর? তোকে এরকম দেখাচ্ছে কেন? আর এভাবে দৌড়ে সিঁড়ি দিয়ে নামছিস কেন? পড়ে গেলে পা ভেঙে যাবে তো। আপু প্লিজ, তুই আমাকে বাঁচা। আমি তোর বান্ধবীকে নিয়ে আর পারছি না। এই মেয়েটা আমার জীবনটাকে একদমও চেষ্টা করে তুলেছে। তুই প্লিজ আমাকে বাঁচা। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু কি হয়েছে সেটা তো আমাকে বল। নেহা তোকে কি বলেছে? তোর বান্ধবী আজ আমাকে, আমি বলতে পারবো না, আমার লজ্জা করে। তুই তোর বান্ধবীকে জিজ্ঞাসা করিস। তোর বান্ধবীকে তুই আজ স্পষ্ট বলে দিবি সে যেন আর কোনোদিন আমাদের বাড়িতে না আসে। আর যদি সে কখনো আমাদের বাড়িতে আসে তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়িতে আমি থাকবো না। তোর যে কোনোদিন আঙ্কেল জ্ঞান হবে, তোর যে কোন দিন আক্কেল জ্ঞান হবে, আমি সেটা বুঝতেই পারি না। নেহা তোর সঙ্গে একটু মজা করে আর তুই সেটাকে কিভাবে সিরিয়াসলি নিস? কেন? আমি সেটাই বুঝতে পারি না। নেহা সবসময় এরকম করে, তাই তোর সঙ্গে একটু ফাজলামো করে। আপু, এটা কোন ধরনের ফাইজলামো? আমি সত্যি বুঝতে পারি না। যেখানে তোর বান্ধবী খুব ভালো করেই জানে আমার একটা গার্লফ্রেন্ড আছে, তার সঙ্গে আমি 2 বছর ধরে রিলেশনে আছি। আমার গার্লফ্রেন্ড যদি এই সব কিছু জানতে পারে তাহলে কি হবে সেটা তুই নিজে নিজে ভেবে দেখেছিস? হ্যাঁ, সেই সব কিছু আমি অনেকদিন আগেই ভেবে দেখেছি, কিন্তু তোকে একটা কথা বলতে চাই। দেখ, আমার বান্ধবী কিন্তু মেয়ে হিসেবে খারাপ না। তুই তার সঙ্গে প্রেম করলে করতেই পারিস। আপু হয়েছে, অনেক বলেছিস, তোকে আর বলতে হবে না। তুই আমার বোন নাকি শত্রু আমি সেটাই বুঝতে পারছি না। নিজের ভাইকে কেউ তার বান্ধবীর সঙ্গে প্রেম করতে লেলিয়ে দেয়, সেটা আমার সত্যিই জানা ছিল না। তোর মতো বোন যদি আমার জীবনে না থাকতো তাহলে হয়তো আমি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে পারতাম না।
আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ যে তোর মতো একটা বোন আমাকে দান করেছিল। হ্যাঁ, এখন একটা কাজ কর, আমি তোর নাস্তা রেডি করে রেখেছি, তাড়াতাড়ি খেয়ে তারপর কলেজে চলে যা। আমি নাস্তা করে নিয়েছি আর আমারও ভার্সিটির সময় হয়ে গেছে। এখন আর তোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই কিন্তু। শোন, আমি তোকে একটা কথা শেষবারের মতো বলে দিচ্ছি, তুই যদি তোর বান্ধবীকে সাবধান না করিস তাহলে কিন্তু তুই যে রিফাত ভাইয়ার সঙ্গে সম্পর্কে আছিস সেটা কিন্তু আমি আব্বু আম্মুকে বলে দেব। তুই যদি এই কাজটা করতে তাহলে আমার খুব উপকার হতো। প্লিজ ভাই, কর না এই কাজটা। আমি তো আমার ভালোবাসার কথা আব্বু আম্মুকে বলতে পারছি না, তাই তুমি বলে দিলে অনেক বড় উপকার হবে। দয়া করে আমার ভাই হিসেবে তুই এই কাজটা কর না ভাই। নীল তখন খুব ভালোভাবেই বুঝতে পারলো এভাবে থ্রেড দিয়ে কোনো কাজ হবে না, যা করার তাকে ঠান্ডা মাথায় করতে হবে। তাই সে তার বোনের সঙ্গে আর কোনো কথা না বলে চুপচাপ নাস্তার টেবিলে চলে যায়। তারপর আর নাস্তা শেষ করে রেডি হয়ে কলেজে চলে যায়। আর এদিকে রিমি আর নেহা দুজন অনেকক্ষণ আগেই ভার্সিটিতে চলে এসেছে। ক্যাম্পাসে বসে বসে রিমি আর নেহা গল্প করছে। তখন রিমি নেহাকে বলে, আচ্ছা দোস্ত, তোকে একটা কথা বলার আছে। তুই সবসময় নীলের সঙ্গে এরকম করিস কেন? বেচারি তো আজ সকালে আমাকে থ্রেট দিচ্ছিল, আমি যদি তোর সঙ্গে এই বিষয়ে কথা না বলি তাহলে নাকি সে আব্বু আম্মুর কাছে আমার আর রিফাতের সম্পর্কের কথা বলে দেবে। সেটা তোদের ভাই বোনদের ব্যাপার, এখানে আমি কি করতে পারি? আর এইসব কথা তুই আমাকে কেন বলছিস বলতো? তুই আর আমি সমবয়সী, তাই না? আর আমার ভাই আমার থেকে 2 বছরের ছোট, সেই হিসেবে তোরও 2 বছরই ছোট হবে। তুই আমার ভাইয়ের পেছনে কেন পড়ে আছিস বলতো? ভার্সিটিতে ছেলের অভাব পড়েছে নাকি? এখান থেকে কাউকে দেখে প্রেম করলেই তো পারিস। আমার ভাইয়ের পেছনে লাগার কি প্রয়োজন? দেখ, সব সময় এত কথা বলতে আসিস না। সব সময় এত কথা বলা আমার ভালো লাগে না। আর আমার ব্যক্তিগত বিষয়ে কেউ কথা বলুক সেটা আমি চাই না, এটা তুই খুব ভালো করেই জানিস। তাই আমি তোকে শেষবারের মতো বলছি, আমার আর নীলের মাঝখানে তুই আসবি না, তাহলে কিন্তু তোর সঙ্গে আমার বন্ধুত্বটা নষ্ট হবে। এটা আমি তোকে জানিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই যখন চাস না আমি এই বিষয়ে কথা বলি, তাহলে আমি আর কখনো এই বিষয়ে কথা বলবো না। কিন্তু নীল যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি তাকে কি উত্তর দেব সেটা তুই আমাকে বলে দে। আমি বুঝতে পারছি না আমি কোন দিক থেকে তোর ভাইয়ের অযোগ্য, যার কারণে তোর ভাই আমাকে একসেপ্ট করতে পারছে না। দেখ, আমি তোকে বলে দিচ্ছি, তোর ভাই যদি আমার না হয় তাহলে কিন্তু আমি পৃথিবীর অন্য কোনো মেয়ের হতে দেব না, সেটা তোর ভাইকে বলে দিবি। তখন রিমি নেহাকে কোনো কিছুই বলে না, চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর ক্লাসের ঘন্টা পড়লে রিমি আর নেহা দুজনেই ক্লাসে চলে যায়। এভাবেই সেদিনের দিনটা কেটে যায়। আর এদিকে দেখতে দেখতে নীল ইন্টার ফাইনাল ইয়ারে পরীক্ষা দেয়। আলহামদুলিল্লাহ, ভালো একটা নাম্বার দিয়ে পাশ করে সেদিন রাতের খাবার খাওয়ার জন্য সবাই ডাইনিং টেবিলে বসেছে। এমন সময় নীলের বাবা নীলকে বলে, তা নীল, এবার তো তোমার ভার্সিটিতে ভর্তি হতে হবে, সে বিষয়ে তুমি কোনো কিছু ভেবেছো? না বাবা, এখনো সেরকম কোনো কিছু চিন্তা করিনি। তবে আমি চিন্তা করছি আমি এখন চট্টগ্রামে চলে যাব, সেখানে থেকে পড়াশোনা করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। যেখানে আমাদের পুরো পরিবার ঢাকা শহরে আছে, সেখানে তুমি চট্টগ্রামে কেন যাবে? আর সেখানে তো আমাদের কেউ নেই, সেখানে তোমার দেখাশোনা কে করবে? আর তোমার খাবারের বন্দোবস্তই বা কে করবে? তুমি তো বাইরের খাবার খেতে পারো না। নীলের এই কথাটা বলার পেছনে অন্যতম কারণ হলো ভালো করেই জানে তার বাবা তাকে তার বোন যে ভার্সিটিতে পড়াশোনা করে সেই ভার্সিটিতে ভর্তি হতে বলবে। কিন্তু সে যদি সেখানে ভর্তি হয় তাহলে তাকে নেহার অত্যাচার প্রত্যেকদিন সহ্য করতে হবে। কিন্তু সে এটা কোনোভাবেই করতে পারবে না, তাই আর কি। যাই হোক, বাবার কথা শুনে নীল বলল, না বাবা, সেরকম কোনো সমস্যা হবে না। আমি ছেলে মানুষ, আমাকে সব রকম পরিস্থিতির সম্মুখীন হতে শিখতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চট্টগ্রাম থেকে পড়াশোনা করব, আর নিজের খাবারের বন্দোবস্ত নিজেই করব। একদমই না, তুমি বলবে আর আমি তোমাকে চলে যেতে দেব? এটা কখনোই হতে পারে না। আমি তোমার বাবা, তোমার বিষয়ে সকল সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকারী আমি। তাই আমি তোমাকে যেটা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। তোমার চট্টগ্রাম যাওয়া চলবে না, তোমাকে ঢাকায় থাকতে হবে এবং এখানে থেকেই পড়াশোনা করতে হবে। দেখো বাবা, আমি তোমার ছেলে, আমার মতামতটা কেউ তো তোমাকে গুরুত্ব দিতে হবে। তাই বলছিলাম কি, আমি চট্টগ্রামে থেকেই পড়াশোনা করি। তাছাড়া এটা আমার একটা স্বপ্ন। আমি শহরের বাইরে থেকে, বাবা মায়ের থেকে আলাদা থেকে নিজের সব কিছু নিজে কন্ট্রোল করে তারপর আমার পড়াশোনা চালাবো।
তুমি এখনও অনেক ছোট, তোমার নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স হয়নি। তাই তুমি চাইলেও আমি তোমাকে এটা করতে দেব না। তোমাকে এখানেই থাকতে হবে। তাই আই অ্যাম সো সরি, তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর রিমি, তোমাকে বলছি তুমি আগামীকালকেই তোমার প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে রাখবে। আমি আগামী পরশুদিনকে নিয়ে তোমাদের ইউনিভার্সিটিতে যাব। নীলকে তোমাদের ইউনিভার্সিটিতে ভর্তি করাবো। বাবার কাছ থেকে এই কথা শুনে নীলের মাথায় একদম আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে তো কোনোভাবেই এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে না, কিন্তু সে তো তার বাবাকেও এই কথা বোঝাতে পারবে না, কারণ তার বাবা যেটা সিদ্ধান্ত নেন তিনি সেটাই করেন। এখন নীল কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, কারণ নেহা আর এই রিমি দুজনে একই ভার্সিটিতে পড়াশোনা করে। তোমার নীল যদি এই ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাহলে নেহার জ্বালাতন তাকে সহ্য করতে হবে, কিন্তু এই কথা সে তার বাবাকেও বলতে পারছে না। তাই সে তার বাবাকে বলে, বাবা প্লিজ তুমি দয়া করে আমার সঙ্গে এরকমটা করো না। আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা বোঝার চেষ্টা করো। আমি এখানে পড়াশোনা করতে পারবো না, আমার ভালো লাগে না ঢাকা শহরে। আমার কথার পরে কেউ কথা বলুক সেটা আমি পছন্দ করি না, এটা তুমি খুব ভালো করেই জানো। তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমি তোমাকে যেটা বলছি তোমাকে সেটা মেনে নিতে হবে, এর অন্যতা হবে না। আপু প্লিজ তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো আমি এখানে পড়াশোনা করতে চাই না। প্লিজ প্লিজ একটু বাবাকে বলো আমি চট্টগ্রাম থেকে পড়াশোনা করতে চাই, নয়তোবা অন্য কোনো শহরে। দেখ, বাবার মুখের উপর আমি কখনো কথা বলিনি, সেখানেই তুমি কথা বলবে এটা আমার কল্পনার বাহিরে ছিল। যাই হোক, তারপরও আমি তোকে যেটা বলছি সেটা শোন। বাবা যেটা সিদ্ধান্ত নিয়েছে চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছে, তাই আমি বললাম বাবার সিদ্ধান্তকে সম্মান করা উচিত। তার মানে হলো আপু তুইও আমাকে কোনো সাহায্য করবি না তাই তো? আচ্ছা ঠিক আছে, আমিও দেখি তোরা কে আমার সঙ্গে কতটুকু করতে পারিস। আল্লাহ পাক আমাকে ধৈর্য দান করুক। হ্যাঁ সেটাই, এখন কথা না বলে তাড়াতাড়ি খাবারটা শেষ কর, রাত অনেক হয়েছে, ঘুমাতে হবে। তখন কেউ আর কোনো কথা না বলে চুপচাপ যে যার যার মতো খাওয়া দাওয়া শেষ করে নিজেদের রুমে চলে গেল। এরপর চলে গেল আরও 2 দিন। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই নীলের বাবা নীলকে ডাকতে থাকে। এই নীল, নীল, তুমি এখনও ঘুমাচ্ছ কেন? তোমাকে তো সেদিনই বলেছিলাম আজ তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করাতে নিয়ে যাব, কিন্তু তুমি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ কেন? বাবা প্লিজ আমি তোমাকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলছি, আমাকে তুমি এই ইউনিভার্সিটিতে ভর্তি করিও না। এখানে পড়াশোনা করতে আমার একদমই মন চাইবে না। তাই আমি তোমাকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলছি, তুমি আমাকে অন্যত্র ভর্তি করানোর চিন্তা করো। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। যেখানে তোমার বোন থেকে শুরু করে তোমার মা আমার মুখে মুখে কথা বলে না, সেখানে তুমি আমার মুখে মুখে কথা বলছো আর আমার সঙ্গে তর্ক করছো। এটা তো আমি জাস্ট ভাবতেই পারছি না। তুমি ঠিক 30 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসবে, তারপর আমি তোমাকে নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি করাতে যাব। এটাই আমার শেষ সিদ্ধান্ত। এরপর আমি আর কোনো কথা শুনতে চাই না। তখন নীল খুব ভালোভাবেই বুঝতে পারে তার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। এখন থেকে তার বাবার কথাই মেনে নিতে হবে। তাই সে চুপচাপ বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে যায়, আর 20 মিনিটের মধ্যেই রেডি হয়ে নিচে আসে নাস্তা করার জন্য। নাস্তা করতে করতে রিমি বলে, আব্বু তুমি নীলকে নিয়ে বাইকে করে চলে যাও, আমি গাড়িতে করে নেহাকে নিয়ে তারপর ভার্সিটি যাব। নেহা প্রতিদিনই ভার্সিটি যাওয়ার সময় আমার জন্য অপেক্ষা করে, আমি তাকে প্রতিদিনই ভার্সিটি যাওয়ার সময় তুলে নেই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেভাবে মন চায় সেভাবে যাও। আমাদের তো আর গাড়ি বা বাইক কোনোটাই অভাব নেই। যার যেটা ভালো লাগে সেটা সেটাই করে যাবে। এখানে আবার বলার কি আছে বল? তখন রিমি আর কোনো কথা না বলে নাস্তাটা শেষ করে, আর নাস্তা শেষ হলে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। অপরদিকে নীল তার বাবার সঙ্গে ভার্সিটিতে অ্যাডমিশন নিতে এসেছে। প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে তার বাবা তাকে ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়। এদিকে তার বাবা ভার্সিটি থেকে বের হয়ে যায়, আর রিমি আর নেহা দুজন ইউনিভার্সিটিতে প্রবেশ করে। ভার্সিটিতে প্রবেশ করতেই নেহার চোখ নিজের উপর পড়ে, আর সে সেখান থেকে দৌড়ে গিয়ে নীলের সামনে দাঁড়ায় আর তাকে বলে, কি ব্যাপার জান পাখি, শুনলাম নাকি তুমি এত কিছু করেও অন্য কোথাও যেতে পারলে না, শেষমেশ আমার ভার্সিটি অ্যাডমিশন নিতে হলো। এখন থেকে তো সারাক্ষণ তোমাকে আমার সামনেই থাকতে হবে।
হ্যাঁ, সেটা তো আমিও সারাক্ষণ মনে মনে ভাবছি। এখন থেকে একটা পেতনির সামনেই আমাকে সারাক্ষণ থাকতে হবে, আর পেতনিটা সারাক্ষণ আমাকে জ্বালাবে। আজ তো শাকচুন্নি একটা দেখলেই গা ঘিনঘিন করে। আমি তো এটাই ভাবতে পারছি না এখানে আমি পড়াশোনাটা করব কি করে। নীল, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুমি কিন্তু যথারীতি আমাকে অপমান করছো। এই অপমান কিন্তু আমি কোনোভাবেই সহ্য করব না, এটা তোমাকে বলে দিলাম। আমার কথা যদি আপনার সহ্য না হয় তাহলে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তবে আপনার মতো একটা শাকচুন্নি আর আমি কি সহ্য করা আমার পক্ষে কোনোভাবেই পসিবল নয়। এই কথা বলে নীল সেখানে আর এক মুহূর্তও দেরি না করে সেখান থেকে সোজা নিজের ক্লাসরুমে চলে গেল। কারণ সে খুব ভালো করেই জানে এখানে বেশিক্ষণ টিকা যাবে না, এখানে বেশিক্ষণ কাটালে উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে। এদিকে নীল চলে যেতেই নেহা রিমিকে বলতে থাকে, দেখ রিমি, তোর ভাই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছে। তোর ভাইকে তুই একটু বুঝিয়ে বল, তা না হলে কিন্তু আমি কি করব তার কিন্তু কোনো ঠিক নেই। দেখ, তোদের মধ্যে থাকার কোনো ইচ্ছা আমার নেই। তোদের চাইছে তারা তাই করতে পারিস, তাতে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আর এইসব বিষয় যদি আমাকে ইনভলভ না করিস তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। বুঝতে পেরেছিস আশা করি। তারপর দুজনে মিলে ক্লাসরুমে চলে গেল। এভাবেই কাটতে থাকলো দিনকাল। নেহার অত্যাচার নীলের উপর ইদানিং বেড়েই চলেছে। সেদিন তো নীল কলেজ ক্যাম্পাসে প্রকাশ করছিল, এমন সময় কোথা থেকে নেহা দৌড়ে এসে নীলকে জড়িয়ে ধরে। এটা দেখে নীল একটু বেশিই ক্ষেপে যায় আর নেহাকে নিজের থেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে তার গালে দুটো বসিয়ে দিয়ে বলতে থাকে, এই মেয়ে, কী সমস্যা আপনার? আপনার কি ছেলে মানুষ দেখলে কোনো হুঁশ থাকে না নাকি? আপনাকে আমি কতবার বলবো আপনাকে আমি একদম সহ্য করতে পারি না, কিন্তু তারপর আপনি বেহায়ার মতো আমার পিছনে পড়ে আছেন কেন বলেন তো? শুধুমাত্র আপনার কারণে আমি আমার পরিবার ছেড়ে চিটাগাং চলে যেতে চেয়েছিলাম, সেখান থেকে পড়াশোনা করব বলে, কিন্তু আমার বাবার কারণে সেটা হয়ে উঠল না। এই কথাটা বলে নীল রাগে ফুসফুস করতে থাকলো। তখন নেহা কাঁদতে কাঁদতে বলল, নীল, তোমাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম, যার কারণে তোমাকে দেখলে আমি আবেগপ্রবণ হয়ে যেতাম। তোমাকে চোখের সামনে দেখলে আমি আর নিজেকে কোনোভাবে ঠিক রাখতে পারতাম না, তাই তো বারবার তোমার কাছে ছুটে আসতাম। কিন্তু তুমি আমার সঙ্গে এরকম আচরণ করবে এটা কোনোদিন আমি কল্পনা করিনি। যাই হোক, যেটা করেছো ভালোই করেছো। তুমি একটা বিষয় নিশ্চিত থাকো, আজকের পর নেহা কোনোদিনও তোমার সামনে এসে দাঁড়াবে না। হ্যাঁ, আমিও তো সেটাই চাই। আপনি কোনোদিন আমার সামনে আসেন না, দাঁড়ান। কারণ আপনার মতো শাকচুনি মার্কে একটা মেয়েকে আমি সহ্য করতে পারি না। আপনি যদি এই ভার্সিটিতে থাকেন তাহলে আমার পড়াশোনা হবে না, তার চেয়ে ভালো আপনি এখান থেকে চলে যান, আমিও শান্তিতে পড়াশোনাটা করি। নীল, তোমাকে আমি পাগলের মতো ভালোবেসেছি, কিন্তু তুমি আমার সঙ্গে এরকম আচরণ করবে এটা কোনোদিন আমি কল্পনাও করিনি। আজ তুমি আমার গায়ে হাত তুললে, সত্যি আমি এটা ভাবতে পারছি না। ঠিক আছে, তুমি ভালো থেকো। নেহা তোমার জীবন থেকে চিরবিদায় নিচ্ছে। আরে, আপনি এখনও এখান থেকে যাচ্ছেন না কেন? আমি তো আপনাকে আর 1 মিনিটও সহ্য করতে পারছি না। দয়া করে আমার চোখের সামনে থেকে দূর হন, আমি আপনার ছায়াটাও দেখতে চাইছি না। নীলের এহেন অপমান নেহা আর নিতে পারছিল না, তাই সে আর কারোর সঙ্গে কোনো কথা না বলে দ্রুত ভার্সিটি থেকে বের হয়ে বাসায় চলে গেল। তবে এই বিষয়ে রিমি কিছু জানতো না। যখন ভার্সিটি ছুটি হলো তখন রিমি গেটের বাইরে দাঁড়িয়ে নেহার জন্য অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ পরে নীল ভার্সিটি থেকে বের হয়ে তখন রিমিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে নীল বলে, কি ব্যাপার আপু, ভার্সিটি ছুটি হয়েছে অনেকক্ষণ, এখানে দাঁড়িয়ে আছিস কেন? নেহা কোথায়? নেহাকে দেখছি না কেন? শেষ পিরিয়ডের ক্লাসেও থেকে নেহা শেষ পিরিয়ডের ক্লাসেও থাকে, ক্লাসে দেখলাম না। নেহা কোথায় গিয়েছে? কিছু বলতে পারিস? ভার্সিটি ছুটির পর অনেকক্ষণ ধরে নেহাকে খুঁজছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। কি বলিস? নেহা কোথায় গেল? সে তো কখনোই এমন করে না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তুই নেহার নাম্বারে ফোন দিয়ে দেখ নেহা কোথায় গেছে। তখন রিমি আর এক মুহূর্তও দেরি না করে সঙ্গে সঙ্গেই নেহার নাম্বারে ফোন দেয়। কিন্তু নেহার নাম্বার সুইচ অফ বলছে। এই কথাটা শোনা মাত্রই নীলের মাথা ঘুরতে শুরু করেছে। সে কি করবে আর কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। কারণ এখন সে নেহার গায়ে হাত তুলেছিল, তবে কি সেই কারণেই নেহা কিছু একটা করে বসেছে? তখন নীল রিমিকে বলতে থাকে, আপু, আমি তো কিছুই ভাবতে পারছি না, এই সময় নেহা কোথায় গেল? একটা কাজ করো, চলো নেহাদের বাড়িতে যাওয়া যাক, সেখানে গিয়ে দেখি নেহার কোনো খোঁজ খবর পাওয়া যায় কি না। হ্যাঁ ঠিক আছে, তুই এখনই আমার সঙ্গে চল। আচ্ছা একটা কথা বলতো, তুই আবার নেহাকে কিছু বলিসনি তো? আমার কেন জানি না তোর প্রতি সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে তুই নেহাকে কিছু বলেছিস। কি বলতে যাব?
আসলে হয়েছে কি, তখন নেহা ক্যাম্পাসের সবার সঙ্গে আমাকে জড়িয়ে ধরেছিল। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে নেহাকে 2টা চড় মেরেছিলাম। বলেছিলাম আমার চোখের সামনে থেকে দূর হয়ে যেতে। এসব তুই কি বলছিস? আমি তো ভাবতেই পারছি না তুই এমন কাজ করতে পারিস। তুই জানিস নেহা কষ্ট পেলে নিজেকে কতটা কঠিন করতে পারে? এক্ষুনি বাইকে স্টার্ট কর, আমাকে নেহাদের বাড়িতে নিয়ে যাবি। গিয়ে দেখে নেহা কি করছে। আমি তো ভাবতেই পারছি না এসব কিছু। তখন নীল আর কোনো কথা না বলে চুপচাপ সঙ্গে সঙ্গেই বাইক স্টার্ট দিল। আর কিছুক্ষণের মধ্যেই নেহাদের বাড়িতে এসে পৌঁছালো। 2-3 বার কলিং বেল চাপ দেওয়ার পর মধ্যবয়সী একজন মহিলা এসে দরজা খুলে দিলেন। তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম আন্টি, আমি রিমি, নেহার বন্ধু। নেহা কি বাড়িতে আছে? আসলে ভার্সিটির ছুটির পর তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, আর তার ফোনে ফোন দিয়েছি, ফোন সুইচ অফ বলছে, তাই আপনাদের বাড়িতে চলে আসা। আমি তো এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। নেহা যখন বাড়িতে এসেছিল তখন আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে বলল তার নাকি শরীর খারাপ লাগছে। তখন থেকে সে রুমে গিয়ে দরজা বন্ধ করে আছে। আমি তাকে একবার ডাকতে গিয়েছিলাম, কিন্তু সে আমার ডাকে কোনো সাড়া দেয়নি। ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই, আমি রুমে গিয়ে নেহার সঙ্গে কথা বলছি। আর নীল, তুই ড্রয়িং রুমে বসে অপেক্ষা কর আমি ফিরে না আসা পর্যন্ত। রুমে গিয়ে দেখতে পাই নেহা বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। রিমি তার পাশে গিয়ে বসে কাঁধের উপর হাত রেখে বলে, কী রে নেহা, কী হয়েছে তোর? এভাবে ভার্সিটি থেকে কিছু না বলে চলে আসলি কেন? আর এখন এভাবে কান্না করছিস কেন? কার সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? দোস্ত, আমি আর এখানে থাকবো না রে। আগামীকালকে আমি শহর ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে, যেখানে গেলে আমার পরিচিত কেউ আমাকে দেখতে পাবে না। পরিচিত কারোর সামনে কখনোই আমাকে পড়তে হবে না। আর ভালোবাসার মানুষ তো অনেক দূরের কথা। কেন, কি হয়েছে তোর? সামনেই ফাইনাল ইয়ারের এক্সাম, আমার এখন এসব কথা তুই কেন বলছিস? তোর মাথায় কি ভূত ঢুকেছে নাকি? নিজের কেরিয়ারটাকে শেষ করে দিবি ভেবেছিস? যেখানে নিজের জীবনটাকে নষ্ট করে দেওয়ার চিন্তা মাথায় এসে গেছিল, কিন্তু আত্মহত্যা মহাপাপ, তাই সিদ্ধান্তটা বদলে ফেলেছি। আর সেখানে তুই ক্যারিয়ারের চিন্তা করছিস। ক্যারিয়ার নিয়ে আমি আর চিন্তা করি না দোস্ত। বা জীবনটা খুবই ছোট, এই ছোট্ট সময়ের মধ্যেই তোদের মাঝখানে চলে এসেছিলাম আর তোদের অনেক বিরক্ত করে গেলাম। কি হয়েছে তোর সেটা তো তুই আমাকে আগে খুলে বলবি। দেখ, আমার কিন্তু এখন এসব পেঁচাল ভালো লাগছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। আগামীকাল সকাল 8টায় বাসা থেকে বের হব, মন চাইলে আসিস, এখন যেতে পারিস। এরপর নেহা রিমিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে দৌড়ে সোজা ছাদে চলে গেল। আর ছাদে এসে সিঁড়ির দিকে দরজাটা লাগিয়ে দিল, যাতে কেউ তাকে সেখানে গিয়ে বিরক্ত না করতে পারে। অবশেষে উপায় অন্তর না পেয়ে রিমি ড্রয়িং রুমে চলে আসে। আর তখনই নীল তাকে বলতে থাকে, আপু কি খবর, কোনো কিছু জানতে পারলি? কি হয়েছে নেহা আপুর, কেন সে এমন করছে? সেরকমভাবে আমি কোনো কিছু বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পেরেছি, এসে কারোর ব্যবহারে খুবই কষ্ট পেয়েছে। আর সে আমাকে বলেছে সে নাকি আগামীকাল এই শহর ছেড়ে চলে যাবে। আমার যতদূর ধারণা মনে হয় তুই কিছু বলেছিস। না মানে আসলে আপু, যেটা হয়েছে আমি তোকে বলছি। তুই কেন করলি এরকমটা বলতো? তাই তো অভিমান সম্পর্কে খুব ভালো করে জানিস, তাহলে তুই কেন এই কাজটা করতে গেলি? জানিস মেয়েটা তোকে কত ভালোবাসে, একদম পাগলের মতো। তোর এভাবে এরকম করাটা উচিত হয়নি। আই এম সো সরি, আমি আসলে বুঝতে পারিনি বিষয়টা যে এইভাবে সে রেগে যাবে। কিন্তু আপু এখন আমি কি করব? কিভাবে তোর রাগ ভাঙাতে পারি? এখন আর উপায় খুঁজে কোনো লাভ নেই, কারণ আমি খুব ভালো করেই জানি নেহা তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে আর এখানে থাকবে না, এখান থেকে অনেক দূরে চলে যাবে। কিন্তু কোথায় যাবে সে বিষয়ে আমাকে কোনো কিছুই বলেনি, তাই আমি তাকে কোনো আপডেট দিতে পারছি না। তবে একটা কথা বলতে পারছি যে সে আর কোনো দিন তোর সামনে এসে দাঁড়াবে না। তাহলে কি আর করব তুই বল সেটা? আমার মাথা কোনো কাজ করছে না। আসলে আমার অনেক বেশি রাগ উঠে গেছিল, তাই আমি এরকমটা করেছিলাম। কিন্তু সে এভাবে কষ্ট পাবে এটা আমি ভাবতে পারিনি। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে এটাও আমার কল্পনাতে ছিল না। এখন আর চিন্তা করে কি হবে? এখানে পৌঁছাতে কেউ কোনো লাভ হবে না। চল বাসা যাওয়া যাক, তারপর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি নেহাকে কোনোভাবে আটকানো যায় কিনা। দেখ, সামনেই ফাইনাল ইয়ারের এক্সাম, এখন যদি এখান থেকে চলে যাই তাহলে তো আর সে এক্সাম দিতে পারবে না, কেরিয়ারটা একদম শেষ হয়ে যাবে।
তারপর বাসায় এসে নীল আর রিমি দুজনে অনেক চিন্তা ভাবনা করতে থাকলো, কিন্তু কোনো উপায় অন্তর খুঁজে পেল না। আর পাবেই বা কী করে? নেহা এমনিতে খুব একটা রাগী মেয়ে সেরকম কিন্তু নয়, কিন্তু হুট করে যদি রাগ উঠে যায় তাহলে সে কি করবে না করবে কিছুই ভেবে পায় না। তার মাথায় যেটা আসে সে সেটাই করে। এই বেলাতেও তার সঙ্গে ঠিক এটাই হয়েছে। সে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। তাই আর যাই হোক, তাকে কোনো কিছু বলে আটকানো যাবে বলে মনে হচ্ছে না। এদিকে নেহা এভাবে চলে যাবে এই কথা শুনে নীলের প্রচণ্ড পরিমাণ খারাপ লাগছে। সে অনেক চিন্তা করেছে কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছে না। অবশেষে সে রিমিকে বলে, আমি যদি নেহাকে সরি বলি আর অনেকবার ক্ষমা চাই, তাহলে নেহা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে। কিন্তু আমার সেরকমটা মনে হচ্ছে না, কারণ নেহার সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব। আমি মোটামুটি তাকে ভালোই চিনে ফেলেছি। তাই আমার মনে হয় এই সব কিছু করে কোনো কাজ হবে না। তাহলে এখন আমি কি করব? তুই অন্তত আমাকে সেটা বলে দে। আমি নেহাকে আটকাবো কি করে? নেহাকে আটকানো সম্ভব নয়। তাকে যেতে দেয়। সে যদি সত্যিই তোকে ভালোবাসে তাহলে আজ না হোক কাল ভালোবাসার টানে সে ফিরে আসবেই। আর যদি সে ফিরে না আসে তাহলে ভেবে নিস নেহা তোর কপালে ছিল না। তখন নীল আর কোনো কথা বলতে পারলো না, কারণ তার বলার মতো কিছুই ছিল না। সে কি বলবে? নেহা তো তাকে পাগলের মতো ভালোবেসেছিল, কিন্তু সে তো নেহার ভালোবাসাকে একদমই পাত্তা দেয়নি। উল্টো সে নেহাকে বারংবার অপমান করেছে। অবশেষে সে নেহার গায়ে হাত পর্যন্ত তুলেছে। এখন তো আর নেহা তাকে কোনোভাবেই ক্ষমা করবে বলে মনে হচ্ছে না। যাই হোক, দেখতে দেখতে কোনোভাবে সেদিন রাতটা কেটে গেল। পরের দিন সকাল হতে না হতেই নেহারা ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেল। তার মা তাকে অনেকবার জিজ্ঞাসা করেছে এই বিষয়ে, কিন্তু সে তার মাকে বরাবরই উত্তর দিয়েছে, তোমাকে আমি একবারই বলেছি আমাকে কোনো প্রশ্ন করো না, কারণ আমাকে প্রশ্ন করলে তুমি কোনো উত্তর পাবে না। আমার যেটা ভালো লাগছে আমি সেটাই করছি। আমার ক্যারিয়ার নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমাকে নিয়েও চিন্তা করতে হবে না। তোমাদের যা সম্পদ আছে সব কিছু তোমার ছেলের নামে লিখে দাও। আমি তোমাদের সম্পদে ভাগ বসাতে আসবো না, আর আদৌ কোনো দিন তোমাদের এখানে ফিরে আসবো কিনা সেটাও জানি না। এসব তুই কি বলছিস? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, আর ভাবতেও পারছি না। তোর কি সত্যি সত্যি এবার মাথা খারাপ হয়ে গেছে? তুই এমন পাগলের মতো প্রলেপ কেন করছিস? বলবি না আমাকে? আমি কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের টাকা পয়সা নিয়ে যাচ্ছি না। শুধু এই বাড়ি থেকে আমার দাদুর দেওয়া একটা স্বর্ণের ব্রেসলেট নিয়ে যাচ্ছি। আমাকে কয়েকটা দিন তো চলতে হবে, তাই আমি এটা বিক্রি করে সে টাকা দিয়ে কয়েকদিন চলবো। তাছাড়া এটার উপর তোমাদের কোনো অধিকার নেই, কারণ সেই ছোটবেলায় দাদু আমাকে এটা দিয়েছিল। সে বিষয়ে আমি তোকে কিছুই বলছি না। তোর যাই ইচ্ছা হয় তুই তাই এই বাড়ি থেকে নিয়ে যেতে পারিস, কিন্তু কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, সে সে সব কিছুই তো আমাকে বলে যাবি। আমি তোর মা, আর তুই আমার মেয়ে, এবং যথেষ্ট বড় হয়েছিস। তাই ভাবে হুটহাট কোথাও চলে যেতে পারিস না। মা, এখন আর আমি ছোট বাচ্চা নই যে আমি হারিয়ে যাব। হারিয়ে যাওয়ার বয়সটা আমার জীবন থেকে চলে গেছে। এখন শুধু হারিয়ে ফেলার সময়টা এসেছে। আমি আমার জীবন থেকে হয়তো অনেক কিছুই হারিয়ে ফেলছি বা হারিয়ে ফেলবো, কিন্তু নিজে হারাবো না। ভালো থাকতে পারবো কিনা জানি না, তবে ভালো থাকার চেষ্টা করব। তুমি শুধু তোমার সন্তানের জন্য দোয়া করো। মেয়ের মুখ থেকে এমন কথা শুনে নেহার মায়ের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, কিন্তু তিনি কি করবেন আর কি বলবেন কিছুই ভেবে পাচ্ছেন না। নেহার বাবা এখানে থাকেন না, উনি চাকরি সূত্রে দেশের বাইরে থাকেন। আর দুই সন্তান নিয়ে নেহার মা বাংলাদেশে থাকেন। অনেক চেষ্টার পরেও মেয়ের মাথা থেকে বাড়ি থেকে চলে যাওয়ার বুদ্ধিটা সরাতে পারলেন না। যাই হোক ভিউয়ার্স, চলুন দেখা যাক কি হয় অবশেষে। আপু চল আমার সঙ্গে গিয়ে আপু চল আমার সঙ্গে গিয়ে দেখি নেহাকে কোনোভাবে আটকানো যায় কিনা। আমার জন্য একটা মেয়ে শহর ছেড়ে বাড়ি ছেড়ে আপনজন ছেড়ে চলে যাবে, এটা আমি মেনে নিতে পারছি না। এই বিষয়টা তোর আগেই চিন্তা করা উচিত ছিল, কারণ নেহাকে এখন আর যাই হোক আটকানো যাবে না, কারণ সে কারোর কোনো কথাই শুনবে না। তারপরও তুই আমার একমাত্র ভাই, সেজন্য তোর জন্য আমাকে কিছু করতেই হবে। এখন তুই আমার সঙ্গে চল। আম্মু, তোমাকে একটা কথা বলতেছি, তুমি কিন্তু আব্বুকে ফোন দিয়ে কোনো কিছু বলবে না। যখন বাসায় আসবে তখনই যেন উনি এই বিষয়টা জানেন, তার আগে নয়। আব্বু সব সময় ব্যবসার কাজে খুব চিন্তিত থাকেন, তাই তোমাকে শেষবারের মতো বলছি, আব্বুকে কোনো কিছু বলতে যাবে না। প্লিজ নেহা আপু, আপনি এভাবে এখান থেকে চলে যাবেন না, তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আপনি আমার জন্য নিজের জীবনটা শেষ করবেন না প্লিজ। তোমাকে কে বলেছে আমি তোমার জন্য আমার জীবনটা শেষ করব? একদমই না।
আমি আমার ভালোবাসার জন্য অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে ভালোবাসা আমার চোখের সামনে ঘুরে বেড়াবে, কিন্তু আমার হবে না। সেই ভালোবাসাকে আমি সহ্য করতে পারবো না। তাই আমি অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে ভালোবাসা ছাড়া ভালো থাকতে পারবো। নেহা আপু, প্লিজ আমি আপনাকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলছি, আপনি প্লিজ আপনার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসুন। এইভাবে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার জন্য ক্ষতিকর হবে। নীল প্লিজ, আমাকে বাধা দিও না, যাত্রাপথে বাধা দিতে নেই। আমি তোমার জন্য এখান থেকে চলে যাচ্ছি না, আমার ভালো লাগছে তাই চলে যাচ্ছি। এখানে তোমার কোনো দোষ নেই, তুমি অযথাই নিজেকে দোষী সাব্যস্ত করো না। ভালো থেকো, দোয়া করি জীবনে ভালো কাউকে জীবনসঙ্গী হিসেবে পাও। এদিকে অতঃপর নেহা আর কোনো উত্তরের অপেক্ষা না করে সেখান থেকে বের হয়ে চলে গেল। কোথায় যাবে সে বিষয়ে বাড়ির কাউকেই কোনো কিছু বলেনি, এমনকি তার কলিজার বান্ধবী রিমিকেও সে এই বিষয়ে কোনো কিছু বলেনি। নেহা বাসা থেকে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর রিমি আর নীল দুজনেই তাদের বাড়িতে চলে আসে। এরপর চলে গেল অনেক দিন। ইতিমধ্যে রিমির বিয়ে হয়ে গেছে আর নীল তার বাবার কোম্পানিতে জয়েন করেছে। আজ নীল তার ব্যবসার কাজে একটু সিলেট যাবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বাসা থেকে বের হতেই আজ তার কেন জানি না নেহার কথা খুব মনে পড়ছে। কোথায় আছে, কেমন আছে, এতদিন হয়ে গেল। নেহা মায়ের সঙ্গে অনেকবার যোগাযোগ করা হয়েছে, কিন্তু নেহার পরিবারের সঙ্গে সে যোগাযোগ রাখলেও কখনো এটা তার পরিবারকে জানায়নি সে কোথায় আছে। তাই এই বিষয়ে কেউ কোনো আপডেট দিতে পারে না। আনমনে নীল বসেছিল, তখনই তার ড্রাইভার তাকে বলল, কি ব্যাপার স্যার, আপনার কি হয়েছে? আপনি এভাবে আনমনে হয়ে বসে আছেন কেন? আপনাকে তো কখনো এরকম হতে দেখিনি। না, সেরকম কিছু নয়, আসলে আমার অতিথির একটা দিনের কথা আজ খুব মনে পড়ছে, তাই যাই হোক, এসব বিষয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাই না। তুমি তাড়াতাড়ি গাড়িটা চালাও, কারণ মিটিংয়ের টাইম হয়ে আসছে। হ্যাঁ স্যার, আমি গাড়ি চালাচ্ছি, তবে আপনাকে এইভাবে আনমনে বসে থাকবো দেখলে আমার না খুব খারাপ লাগে। আপনি প্লিজ এভাবে আনমনে বসে থাকবেন না, নিজেকে একটু রিফ্রেশ করুন। আমি একদম ঠিক আছি, এই বিষয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আর মেয়েদের খারাপ আপনাকে সেই অফিসের লোকেশনটা দিয়েছিল তো, সেই অফিসে আমরা আজ মিটিংয়ে যাচ্ছি। হ্যাঁ, ম্যানেজার সাহেবের দিতে মনে ছিল না, কিন্তু আমি নিজের থেকে ওনার কাছ থেকে লোকেশনটা চেয়ে এনেছি, কারণ আমি তো আজকের আগে কখনো এখানে আসিনি, তাই এখানকার কোনো কিছু সেরকম চেনা জানা নেই, তাই দরকার লাগবে বলে আমি নিয়ে এসেছি। আর হ্যাঁ, আমরা কিন্তু আমাদের লোকেশনের খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে হয়তো আমাদের লোকেশনে পৌঁছতে আর 1 ঘন্টার মতো সময় লাগবে। তুমি ড্রাইভার সাহেব জানে না মানে একটা বিষয় খুব অবাক লাগছে, ওই কোম্পানির নাম নেহা গ্রুপ অফ কোম্পানি কেন? স্যার, এইসব বাচ্চাদের মতো প্রশ্ন আমি আর নিতে পারছি না। ওই কোম্পানির মালিকের নাম হয়তো নেহা, তাই ওনার কোম্পানির এই নামকরণ করা হয়েছে, কিন্তু আপনি এমন বাচ্চাদের মতো প্রশ্ন কেন করছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আসলে আমি এই প্রশ্নটা করছি তার একটাই কারণ, এই নামটা আমার খুবই পরিচিত, কিন্তু আদৌ কি এই নামের মানুষটাই আমার সেই পরিচিত মানুষটা? আপনি এত চিন্তিত কেন হচ্ছেন আমি সেটা বুঝতে পারছি না। এই নামে আপনার যদি কেউ পরিচিত কেউ থাকে, তাহলে আমরা যে কোম্পানির সঙ্গে ডিল করতে যাচ্ছি সেই কোম্পানির এমডির কি সম্পর্ক থাকতে পারে? তাছাড়া হতেও পারে এই মেয়েটাকে পরিচিত কেউ নয়, ভাই এমনও হতে পারে আমরা যেই কোম্পানির সঙ্গে ডিল করতে যাচ্ছি আপনার নামের সেই মানুষটা হয়তো এই কোম্পানির এমডি। হ্যাঁ, আমারও কেন জানি না বারবার এরকম কিছুই মনে হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয়ে কোনো কিছুই বলতে পারছি না। যাই হোক, এখানে পৌঁছানোর পরই আসল ঘটনা জানা যাবে। এখন তুমি দ্রুত গাড়ি চালাও, আমার কেন জানি সময় কাটতে চাইছে না। অতঃপর ড্রাইভার আর কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালাতে থাকলো। প্রায় 55 মিনিটের মাথায় সে লোকেশনে এসে পৌঁছে গেল। কোম্পানির ভিতর ঢুকতেই রিসেপশনের মেয়েটা বলল, এক্সকিউজ মি স্যার, আমি যদি খুব বেশি ভুল না করে থাকি তাহলে আপনি নীল অফ গ্রুপ অফ কোম্পানির মালিক নীল চৌধুরী, তাই না? হ্যাঁ, আমি নীল চৌধুরী, আর আজ আপনাদের ম্যাডামের সঙ্গে আমার মিটিং আছে। আপনাদের ম্যাডাম কি এই মুহূর্তে অফিসে উপস্থিত আছেন? সরি ম্যাডাম, একটু আগে অফিসে নিয়েছিল, কিন্তু ওনার একটা দরকারি কাজ পড়ে গেছে, তাই একটু বের হয়েছেন। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনি একটু ওয়েট করুন, ম্যাডাম 10 মিনিটের মধ্যে চলে আসবেন। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ওয়েট করছি। তবে আমরা তো এখানে নতুন এসেছি, আমি এর আগে কখনো এই জায়গায় আসিনি, সেই জন্য এখানকার কোনো কিছু আমাদের চেনা জানা নেই।
স্যার, আমি বুঝতে পেরেছি আপনি কোন বিষয়ে কথা বলতে চাইছেন। আপনার চিন্তার কোনো কারণ নেই। ম্যাডাম আমাকে আগেই বলেছিল আপনাদের জন্য গেস্ট ইউজার রুম বুক করে রাখতে। আমাদের অফিস থেকে 5 মিনিট পর একটা ভালো গেস্ট হাউস আছে, আর আমি সেইখানে আপনাদের থাকার ব্যবস্থা করছি। তাছাড়া ম্যাডাম আমাকে আরও বলেছে ম্যাডামের বাসা অফিস থেকে কাছে, আপনারা চাইলে ম্যাডামের বাসাও অতিরিক্ত গ্রহণ করতে পারেন। এতে ম্যাডামের কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। না চেনার কোনো প্রয়োজন হবে না, আমরা গেস্ট হাউসে থাকতে পারবো, আমাদের কোনো প্রবলেম নেই। যাই হোক, আপনি প্লিজ একবার আপনার ম্যাডামকে কল করে নিন, জানিয়ে দিন আমরা চলে এসেছি। এরপর রিসেপশনের মেয়েটা নীল ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে থাকলো। প্রায় 10 মিনিট পরে রিসেপশনের মেয়েটা বলল, ম্যাডাম চলে এসেছেন, আপনাকে ওনার কেবিনে যেতে বলেছেন। আপনি প্লিজ আমার সঙ্গে আসুন, আমি আপনাকে ম্যাডামের কেবিন পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এখন ঋষি নীলকে নেহার কেবিন পর্যন্ত পৌঁছে দিয়ে সেখান থেকে চলে গেল। নীল কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পেল একটা মেয়ে খুব মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছে, কিন্তু তার সামনে ল্যাপটপ থাকায় তার চেহারাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তাছাড়া মেয়েটা সানগ্লাস পরা, তাই সে দরজার সামনে দাঁড়িয়েই বলল, এক্সকিউজ মি ম্যাডাম, আমি নীল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক নীল চৌধুরী। প্লিজ আপনি ভেতরে আসুন, আমি একটু জরুরি কাজে বাইরে চলে গেছিলাম, তাই আপনার সঙ্গে সময় মতো দেখা করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। কথাটা বলতে বলতে নেহা মুখ তুলে তাকায়, আর নেহার চেহারা দেখতে পেয়ে নীল তো একেবারে অবাক, একদম থমকে যায়। আর সে বলতে থাকে, আরে না, আপনি এখানে, আমি তো ভাবতেই পারছি না। জানেন, আপনি ঢাকা থেকে চলে আসার পর আপনাকে খোঁজার জন্য কত চেষ্টা করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আজ ভাগ্যক্রমে ক্লায়েন্ট মিটিং করতে এসে এভাবে আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে, এটা তো আমার কল্পনার অতীত ছিল। মিস্টার নীল, এত অবাক হওয়ার কিছুই নেই। আসলে ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় সেটা বলা যায় না। যেদিন আমি ঢাকা থেকে চলে এসেছিলাম, সেদিন ভেবেছিলাম আর কিছু পারি আর না পারি, হয়তো কিছু একটা করে নিজের পেট তো চালাতে পারবো। তাই সেদিন থেকে নিজের ভাগ্যের সঙ্গে যুদ্ধ করতে শুরু করি, আর যুদ্ধ করতে করতে আজ আমি এই জায়গায় এসে পৌঁছেছি। আপনি জেনে খুবই অবাক হবেন, আমি আপনার সঙ্গে সব কিছু জেনে শুনে কিন্তু আপনাকে ক্লায়েন্ট মিটিংয়ে দেখেছি। আরও একটা খুশির খবর আছে, আগামী সপ্তাহে কিন্তু আমি আবার বাবার সঙ্গে ক্লায়েন্ট মিটিংয়ে করতে যাচ্ছি, কিন্তু আমার বাবা আমার পরিচয় জানে না। মানে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি বাড়ি থেকে চলে এসেছেন এত বছর হলো, আর এখনও আপনি আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেননি। আপনার বাবার জানেনই না যে আপনি এত বড় একটা কোম্পানির এমডি হয়েছেন। যেখানে আমার ভালোবাসার মানুষই আমাকে বুঝলো না, সেখানে আমি পরিবার দিয়ে আর কি করব। তাই এই পর্যন্ত আসার পরেও আমি আমার পরিবারকে কোনো কিছুই জানানোর প্রয়োজন মনে করিনি। যাই হোক, আপনি কি আপনার কোম্পানির কাজটা আমাদের দিচ্ছেন? দেখো নেহা, তোমাদের কোম্পানির কাজের সম্পর্কে কিন্তু আমি জেনে শুনে ভালোভাবে বুঝে তারপরেই অ্যাগ্রিমেন্ট করতে এসেছি, কিন্তু এই কোম্পানির এমডি তুমি, সেটা আমি সত্যিই জানতাম না। এখন তো তুমি জানো এই কোম্পানির এমডি আমি। এখন তোমার সিদ্ধান্ত কি? তুমি কি তোমার কোম্পানির কাজ আমাকে দিয়ে করাবে নাকি বাতিল? নেহা, তুমি আজকে আমার সঙ্গে ঢাকায় চলো। তোমার মা তোমাকে ছাড়া অনেক খারাপ আছে। তুমি তো, তোমার বাবা, আমায় একমাত্র সন্তান, তোমার বাবা দেশের বাইরে থাকেন, তোমার মা একা একা খুব খারাপ সময় কাটাচ্ছে। না, সেখান থেকে চলে এসেছি, সেখানে যাওয়ার পিছুটার নেই। তাছাড়া আরও একটা কথা, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। মানে এসব কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি তো আমাকে ভালোবাসতে, আর আমার ভালোবাসা পাওনি বলেই তো পরিবার ছেড়ে এখানে চলে এসেছিলে। এখন তুমি বিয়ে করতে চলেছো। অনেক, কাকে বিয়ে করছো আর কেন করছো? এত সব কথা এখন বলার সময় নেই, কারণ আমি তোমার পুরো কোম্পানিটার দায়িত্বে আমি একাই আছি। সব কিছু আমাকে একা হাতে সামাল দিতে হয়, তাই এত কথা বলে সময় নষ্ট করতে চাই না। তোমার সঙ্গে আমার কাজের ব্যাপারে এগ্রিমেন্ট করানোর আছে। তুমি যদি তোমার কোম্পানির কাজ আমার কোম্পানিকে নিয়ে করাও বা করাতে চাও, তাহলে এগ্রিমেন্ট করাতে পারো, আর নয়তো আসতে পারো। আমার একটা কাজ করতে হবে। এখন তোমার কোনো কাজ নেই, এখন তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর না পেলে এখান থেকে কোথাও যাব না।
সে তোমার ইচ্ছে, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করতে পারো, তাতে আমার কোনো মতামত নেই। ও বেবি, তোমাকে আমি সেই কখন থেকে ফোন করছি, তুমি আমার ফোন তুলছো না কেন? তুমি জানো না তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না, আমার খুব খারাপ লাগে। কোম্পানির কাজ আমি করতে চাই, তাই ওনার সঙ্গে করেছিলাম, তাই তোমার ফোন তুলতে পারিনি। তুমি বিকেলে আমার বাসায় চলে এসো, তারপর তোমার সঙ্গে কথা হবে। নেহা, এসব কি হচ্ছে? এই ছেলেটা এভাবে তোমাকে আমার সামনে কিস করছে কেন? এই ছেলেটার কি না লজ্জা বলতে কিছুই নেই? নীল, এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড নিলয়। তার সঙ্গে আমি 3 বছর ধরে রিলেশনে আছি। আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি। তোমাকে কিন্তু অবশ্যই ইনভাইট করব, চলে এসো। নেহা, প্লিজ স্টপ দিস ননসেন্স। আমি এসব কিছু আর সহ্য করতে পারছি না, প্লিজ এবার এসব বন্ধ করো। বেবি, এটা কে? আর তোমার আমার মাঝখানে কথা বলছি কেন? তুমি তো আমাকে বলেছিলে তুমি ক্লায়েন্ট মিটিং করছো, কিন্তু এই ছেলে তোমার পার্সোনাল বিষয়ে কেন কথা বলছে সেটা আমাকে বলো। ও বেবি, তোমাকে সব কিছু আমি পরে বলছি। এখন তুমি আসো, আমি মিটিংটা শেষ করে আসি। তুমি তো জানোই আমার কাছে আমার কাজ সবার আগে। আমি আমার কাজের আগে কাউকে প্রায়োরিটি দেই না। তবে এই কথাটা সত্যি যে উনি সত্যি সত্যি ওনার সঙ্গে আমি নেক্সট কাজের এগ্রিমেন্ট করছি। ওকে বেবি, কোনো সমস্যা নেই, তাহলে এখন আমি আসি, বিকেলে তোমার বাসায় চলে আসবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, বাই বেবি। ওহে মিস্টার নীল, আপনাকে যেটা বলছিলাম, এখন আপনি কি সিদ্ধান্ত নিলেন না? আপনার কোম্পানির কাজ কি আমাকে দিয়ে করাবেন? না, এক্ষুনি তুমি আমার সঙ্গে ঢাকায় চলো। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে, আমি ছাড়া তোমার জীবনে অন্য কেউ আসবে না। তাই নাকি মিস্টার নীল? কিন্তু আমি এখন অন্য একজনকে ভালোবাসি। তাকে যেন অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আপনি দয়া করে আসতে পারেন। আর আপনার যদি মনে হয় আপনার কোম্পানির কাজটা আপনি আমাকে দিয়ে করাবেন, তাহলেই আপনি আমার সঙ্গে নেক্সট কন্ট্রাক্ট করবেন। আর নয়তো আমি আপনার সাথে কোনো কন্ট্রাক্ট রাখতে চাই না। এই কথাটা বলেই নীল নেহাকে টান দিয়ে তার পাজা খুলে তুলে নেয় আর কেবিন থেকে বের হয়ে আসে। সেটা দেখে রিসেপশনের মেয়েটা দৌড়ে এসে নীলের সামনে দাঁড়ায় আর বলে, এক্সকিউজ মি স্যার, এটা আপনি কি করছেন? আপনি আমাদের ম্যাডামকে এভাবে তুলে নিয়ে যাচ্ছেন কেন? কি আপনি? দয়া করে আমাদের ম্যাডামকে ছেড়ে দিন, তা না হলে কিন্তু আমি পুলিশকে কল করতে বাধ্য হব। এক্সকিউজ মি ম্যাডাম, এটা আমাদের দুজনের পার্সোনাল ব্যাপার। আমি আশা করব আপনি এ ব্যাপারে নাক গলাতে আসবেন না। আর যদি আমাদের দুজনের মাঝখানে আপনি নাক গলাতে আসেন, তাহলে কিন্তু আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে বলে দিলাম। সো নিজে সেফ থাকুন। স্যার প্লিজ আপনি ম্যাডামকে ছেড়ে দিন। ম্যাডামের সঙ্গে এরকম কিছু করবেন না। দেখুন, ম্যাডাম একজনকে ভালোবাসে, আর সে যদি জানতে পারে আপনি ম্যাডামের সঙ্গে এসব কিছু করেছেন, তাহলে কি হবে আমি জাস্ট ভাবতেই পারছি না। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখনই সেই মানুষটাকে ফোন দিয়ে বলে দিন আমি তার ভালোবাসার মানুষকে তুলে নিয়ে যাচ্ছি, পারলে আমাকে ঠেকাতে। নীল, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি কেন করছো আমার সঙ্গে এরকমটা? প্লিজ আমাকে ছেড়ে দাও। নিলয় জানতে পারলে খুব রেগে যাবে। আমি চাই না তোমার কারণে নিলয় আমাকে ভুল বুঝবে। প্লিজ আমাকে ছেড়ে দাও। নেহা, আর একটাও কথা নয়। যদি আরেকটা কথা বলেছো তাহলে সবাই বিয়ের পর যেটা করে আমি কিন্তু তোমার সঙ্গে বিয়ের আগে সেটা করতে বাধ্য হব। কারণ আমি এখন আর আগের নীল নেই, আমি অনেকটা বদলে গেছি। তোমাকে আমি সারা বাংলাদেশে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও তোমার সারাটা পর্যন্ত দেখতে পারিনি। আর আজ তোমাকে আমি হাতের কাছে পেয়ে তোমায় ফেলে চলে যাব, এটা তুমি ভাবলে কি করে বলো? অতঃপর নীল আর কোনো কথা বলার অতঃপর নীল তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা গাড়িতে তুলে নিল আর সেখান থেকে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করে সোজা ঢাকায় চলে আসতে বলল। সারা রাস্তা নেহা কান্না করতে করতে এসেছে। নীল তার সঙ্গে অনেকবার কথা বলার চেষ্টা করলেও সে কোনো কথা বলেনি। সে প্রচণ্ড পরিমাণে রেগে আছে নীলের উপর। নেহা প্লিজ, তুমি এভাবে কান্না করো না। তুমি কান্না করলে আমার একদমই ভালো লাগে না। সেদিন তোমাকে যে কষ্টটা দিয়েছি তার জন্য আমি এতদিন ধরে অনুতপ্ত হচ্ছি, কিন্তু তারপরও কেন জানি আমার পাপের প্রায়শ্চিত্ত চিন্তা হয়েছে বলে মনে হয় না। আর এখন যদি তুমি এমন করো তাহলে কিন্তু আমি কিছু একটা করে বসবো বলে দিলাম। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো।
আমার বিন্দুমাত্র আপত্তি নেই তাতে, কারণ আমি যেদিন তোমাকে ভালোবেসেছিলাম সেদিন তুমি আমার ভালোবাসার গুরুত্ব দাওনি। আর আজ তুমি আমাকে তোমার ভালোবাসা দেখাতে এসেছো। তোমার ভালোবাসার কোনো মূল্য আছে? নেই আমার কাছে, বুঝতে পেরেছো? ওকে, প্রবলেম নাই। যেখানে ভালোবাসার মূল্য নাই সেখান থেকে কিভাবে মূল্য বুঝে নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তাই তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি শুধু চুপচাপ গাড়িতে বসে থাকো। হয় তখন নীল নেহার সঙ্গে আর কোনো কথা বলল না, চুপচাপ বসে রইল। এদিকে ড্রাইভার গাড়ি চালাতে থাকলো। আর রাত প্রায় 12টার কাছাকাছি হবে তখন তারা ঢাকায় এসে পৌঁছালো। গাড়ি থেকে নামিয়ে নীল তাকে নিয়ে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো আর কলিং বেল চাপ দিল। কিছুক্ষণের মধ্যে রিমি আর তার মা এসে দরজা খুলে দিল। নেহাকে দেখতে পেয়ে রিমি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছিস দোস্ত? কিছুদিন ধরে তোকে দেখি না। আমার না জন্য খুব মন কাঁদছিল রে। আমাকে ঢং দেখাতে আসিস না। কেন তোর ভাই আমাকে তুলে এনেছে সেটা আগে বল। ও তাই নাকি? আমার ভাই তোকে কেন তুলে এনেছে সেটা জানিস তুই? ঠিক আছে, তাহলে তুই চল আমার সঙ্গে ভিতরে, তারপর তোকে আমি দেখাচ্ছি আমার ভাই তোকে কেন তুলে এনেছে। এই কথা বলে রিমি নেহাকে নিয়ে ভিতরের রুমে চলে গেল। নেহা রুমে গিয়ে একদম সারপ্রাইজ, তার সঙ্গে এমন কিছু হতে চলেছে সেটা কোনোদিন কল্পনাও করেনি। রুমের ভিতর নেহার বাবা মা থেকে শুরু করে নীলের পরিবারের সকলে উপস্থিত। নেহা যেই না রুমের ভিতর প্রবেশ করলো তখনই উপস্থিত সবাই নেহার দিকে ফুল ছুঁড়ে দিতে দিতে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার নেহা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার নেহা। বাবা মা এইসব কি? আর এইসব তোমরা কেন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ তোমার জন্মদিন, তাই তোমাকে জন্মদিনের সারপ্রাইজ দিলাম। কেমন হয়েছে বলো? আজ আমার জন্মদিন, সেটা তো আমার নিজেরই মনে ছিল না, কিন্তু তোমরা কিভাবে মনে রাখলে আমি তো সেটাই বুঝতে পারছি না। আর সবচেয়ে বড় কথা সেটা হলো আমার খোঁজ তোমরা কিভাবে পেলে? তোকে এটার উত্তর অন্য কেউ দিতে পারবে না, আমি তোকে দিচ্ছি। আমার ভাই পড়াশোনা শেষ করে আমার বাবার ব্যবসার দেখাশোনা করছে, সেটা তো খুব ভালো করেই জানিস। একদিন আমি ল্যাপটপে টেপাটেপি করছিলাম, তখনই হঠাৎ তোর একটা ছবি ফেসবুকে দেখতে পেলাম। কিন্তু যেই মানুষটার আইডি থেকে ছবিটা পোস্ট করা হয়েছে সেই মানুষটাকে আমি অনেক দিন ধরে নক করেও কোনো রিপ্লাই পাচ্ছিলাম না। অবশেষে গত পরশুদিন সেই মানুষটা আমাকে রিপ্লাই করে, আর আমি তোর বিষয়ে সব কিছু জানতে পারি। আর সব কিছু জেনে শুনে আমি নীলকে সব কিছু বলি, আর সব কিছু বলার পরে নীল তার প্ল্যান অনুযায়ী কাজটা করেছে। হ্যাঁ নেহা, তুই আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকেই নীল, আমি আর তোর বাবা আমরা সবাই তোকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি। তুই এইভাবে আমাদের ছেড়ে এত দূরে চলে যাবি এটা আমাদের কল্পনাতেও ছিল না। যাই হোক, অবশেষে তোর খোঁজ পেয়ে তোকে আমরা আমাদের কাছে ফিরে পেয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এরপর আমার আর কিছুই চাই না। কিন্তু মা, নীল আমাকে এভাবে তুলে নিয়ে আসলো কেন? সে তো দেখছিল আমি আমার অফিসের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম। আমার অফিসটা এখন কে সামলাবে সেটা আমাকে বলো। সেসব নিয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আমার ম্যানেজারকে সেখানে রেখে এসেছি। আমার ম্যানেজার আমার মতোই কর্মদক্ষ, যে তোমার অফিস থেকে খুব সহজে আর ভালোভাবে হ্যান্ডেল করে নেবে। এই বিষয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। নীল একদম ঠিক কথাই বলেছে, আমাদের ম্যানেজার সাহেব তোদের অফিসটা কি অনেক সুন্দরভাবেই হ্যান্ডেল করতে পারবে। যাই হোক, তোকে আরও অনেকটা গুড নিউজ দেওয়ার আছে। আমরা সবাই মিলে কিন্তু তোর আর নীলের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। আমরা কিন্তু এই সপ্তাহের মধ্যেই তোদের বিয়ের কাজটা শেষ করতে চাই। কিসের বিয়ে, কার বিয়ে, আর কার সঙ্গে বিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত কিছু তোর জানা বোঝার কোনো প্রয়োজন নেই। বিয়ে ঠিক হবে এটাই ঠিক, আর নীলের সঙ্গেই তোর বিয়ে ঠিক হবে। আমি নীলকে কেন বিয়ে করব? আমি অন্য একজনকে ভালোবাসি, তার সঙ্গে খুব তাড়াতাড়ি আমার বিয়ে হতে চলেছে, আর তাকে বিয়ে করব বলে আমি কথা দিয়েছি। এই মুহূর্তে অন্য কাউকে আমি কেন বিয়ে করব বলো? দেখ, তোর মতো আমার মাথাটা খারাপ হয়নি যে আমি তোর মতো প্রলেপ ভুগবো। তোর জীবনে একটাই ভালোবাসার মানুষ আছে, আর সেটা হলো নীল। নীল ছাড়া তুই কোনোদিনও কাউকে ভালোবাসতে পারিস না। হ্যাঁ মামুনি, যদিও আমি এই বিষয়টা আগে জানতাম না, কিন্তু পরে যখন জানতে পেরেছি তখন আমি দেশেই ছিলাম, আর আমি খুব কাছে থেকে দেখেছি নীল তোমাকে ছাড়া থাকতে কতটা কষ্ট পেয়েছি। তাই আমি পাপাই হিসেবে তোমাকে রিকোয়েস্ট করেই বলতে চাই, নীলকে তুমি আর কষ্ট দিও না।
বাবা প্লিজ, তোমরা কেউ আমার উপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। কারণ আমি নীলকে ভালোবাসতাম, এখন আর বাসি না। কারণ এখন আমি অন্য একজনকে ভালোবাসি, আর তাকেই আমি আমার জীবনসঙ্গী করে নেব বলে কথা দিয়েছি। কথাটা বলতে না বলতেই নেহার হাতে থাকা মোবাইলের রিংটোন বেজে উঠল। নেহা মোবাইলটা হাতে নিয়ে দেখে তাকে নিলয় ফোন করেছে। তখনই সে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই যে দেখো, আমার সেই ভালোবাসার মানুষ আমাকে ফোন করেছে। আমি তোমাদের সবার সামনেই তার সঙ্গে কথা বলছি, আর তোমরা শুধু শুনো। হ্যালো বেবি, বলো। তোমার অ্যাসিস্ট্যান্ট এইমাত্র আমাকে ফোন করেছিল, তোমাকে নাকি কেউ একজন তুলে নিয়ে গেছে। কিসে তার এত বড় সাহস যে আমার হবু বউকে তার অফিস থেকে তুলে নিয়ে যায়? কথাগুলো খুব কাছ থেকে নীল শুনছিল, আর তখনই নেহার হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে নেয় আর বলতে থাকে, আব্বে সালা, আমি তোর দুলাভাই হই। নেহাকে এই সপ্তাহের মধ্যেই আমি বিয়ে করব, আর বিয়ের পর হানিমুনে তোদের এলাকাতেই আসছি, বুঝতে পেরেছিস? তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুই আমার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে গেছিস আর আমাকে একরকম ধমকাচ্ছিস। ওকে সমস্যা নেই, আমিও দেখে নিতে চাই তোর বুকের পাটা কত বড়। আমি তোর সামনে থেকে নেহাকে তুলে নিয়ে আসবো, পারলে আটকে দেখাস। সাহস থাকলে ঢাকায় চলে আয়, সামনাসামনি কথা হবে। তোর মতো উগান্ডার বংশধরের সঙ্গে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না, বুঝতে পেরেছিস? রাখছি, আল্লাহ হাফেজ। এই কথা বলে নীল ফোনটা কেটে দেয়। আর এদিকে নেহার আগে ফুসফুস করছে, কারণ নীল তার বয়ফ্রেন্ডের সঙ্গে এরকম আচরণ করবে এটা তার ধারণার মধ্যেও ছিল না। যাই হোক, চলুন দেখা যাক কি হয়। নীল, এটা তুমি কি করলে? তুমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে এরকম আচরণ কেন করলে? তুমি কি ভেবেছো এই সব কিছু করে তুমি আমাকে এখানে আটকে রাখবে? কোনো দিনও পারবে না। তুমি আমাকে এখানে আটকে রাখতে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। পারলে তুমি আমাকে আটকে দেখাও। ও তাই নাকি? মাই চেয়ার, আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই তুমি কিভাবে এখানে আমার সামনে থেকে চলে যেতে পারো। যদি তুমি আজ এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যেতে পারো তাহলে আমি কোনো দিনও তোমার পেছনে পড়ে থাকবো না, কিন্তু যদি আজ আমি তোমাকে আটকে রাখতে পারি তাহলে সারা জীবন আমার কাছেই বন্দি করে রাখবো, বলে দিলাম। কথাটা বলতে না বলতেই নেহা সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু নীল তখন আর এক মুহূর্ত দেরি না করে নেহাকে পাজা করলে তুলে নিল, আর সঙ্গে সঙ্গেই নেহাকে তার রুমে নিয়ে চলে গেল। এটা দেখে নেহা যদিও একটু ভয় পেয়েছিল, কিন্তু তাকে ভয় পেলে চলবে না, তাই সে মনে সাহস নিয়ে নীলকে বলে, তুমি কি ভেবেছো তুমি আমাকে রুমের মধ্যে বন্দি করে রাখবে আর আমি এখানে থেকে যাব? আমি যেইভাবেই হোক এখান থেকে চলে যাবই যাব। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখা যাক তুমি কিভাবে। এখন দেখে যাও, জাস্ট 1 মিনিট ওয়েট করো, আমি রুমের দরজাটা শুধু লাগিয়ে দিয়ে আসি, তারপর তোমার সঙ্গে T20 ফাইনাল ম্যাচ খেলার প্রস্তুতি নেই। নেহা নীলের এই কথার কোনো মানে বুঝতে পারল না। সে নীলকে কিছু জিজ্ঞাসা করতে চাইছিল, কিন্তু তার আগে নীল রুমের দরজাটা বন্ধ করে দিয়ে নেহাকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিল, আর সঙ্গে সঙ্গে নেহার শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিতে শুরু করলো। এটা দেখে নেহা অনেকটাই ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এই নীল, কি করছো তুমি? তুমি আমার কাপড় খুলছো কেন? প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করো না। তোমাকে তো বললাম আমি একজনকে ভালোবাসি, আর তার সঙ্গে আমার কিছুদিনের মধ্যেই বিয়ে হতে চলেছে। প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে ভালোবাসো, আমি ছাড়া তোমার জীবনে আর কেউ কোনোদিন আসতেই পারে না, তাই আজ আমি তোমার সঙ্গে এমন কিছু করব যাতে তুমি অন্য কাউকে বিয়ে করার কথা কল্পনাতেও না আনতে পারো। তুমি আমার, শুধুমাত্র আমার, তোমার ভাগ আমি পৃথিবীর কাউকে দেব না, বলতে দিলাম। ওই কথা শেষ হবার আগেই নেহার শরীর থেকে সমস্ত কাপড় নীল ছিনিয়ে নিয়েছে। বিবস্ত্র অবস্থায় নেহা নিজেকে ঢাকার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেহার শরীর থেকে সমস্ত কাপড় ছিনিয়ে নিয়ে নীল নেহার দিকে একটু একটু করে এগিয়ে আসছে। নেহা, অযথাই চেষ্টা করে কোনো লাভ হবে না, কারণ আজ তুমি তোমাকে আমার কাছে সঁপে দিতেই হবে। এছাড়া তোমার সামনে আর কোনো পথ খোলা নেই। আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। নেহা তখন কি করবে কিছুতেই বুঝে উঠতে পারছে না, কারণ রুমের মধ্যে সে আর নীল ছাড়া অন্য কেউ নেই, আর রুমের দরজা ভিতর থেকে বন্ধ করা আছে, তাই হাজার চেষ্টা করলেও কেউ বাইরে থেকে রুমের ভিতরে প্রবেশ করতে পারবে না। তাই নেহা নিজেকে রক্ষা করা প্রায় অসম্ভব। এসব কিছু নেহা মনে মনে চিন্তা করছিল আর খুব কান্না করছিল। এমন সময় নীল তার দুই গালে হাত রেখে বলে, আই এম সো সরি নেহা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেকটাই উত্তেজিত হয়ে পড়েছিলাম, তাই তোমার সঙ্গে এরকম ব্যবহার করেছি। আমি কখনোই তোমার সঙ্গে এরকম ব্যবহার করতে চাইনি। দেখো নেহা,
তুমি আমাকে অনেক ভালোবাসো, সেটা আমি বেরোতে হলেও বুঝতে পেরেছি। আর যেদিন থেকে বুঝতে পেরেছি সেদিন থেকে আমি তোমাকে আমার করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু তুমি তো অনেক দূরে চলে গিয়েছিলে, যেখানে তোমার কোনো খোঁজ আমি পাচ্ছিলাম না। অবশেষে অনেক কষ্ট করে আমি তোমাকে খুঁজে পেয়েছি, তাই আমি তোমাকে আর হারিয়ে ফেলতে চাই না। নীল, তুমি ভুল কথা বলছো। কারণ আমি তোমাকে ভালোবাসতাম, তবে এখন আর বাসি না। তার একটাই কারণ, সেটা হলো আমি যখন তোমাকে ভালোবেসেছিলাম তখন তুমি আমাকে কোনো গুরুত্ব দাওনি। আর এখন তোমাকে আমি ভালোবাসি না, আর আমার করে পেতেও চাই না। আমি না, তুমি ভুল কথা বলছো, কারণ তুমি মুখে এক কথা বলছো আর তোমার চোখ অন্য কথা বলছে। শোনো, আমি এটা খুব ভালো করে জানি যে ভালো জীবনে একজনকেই বাসা যায়, আর ভালোবাসার জায়গা দ্বিতীয় কাউকে দেওয়া যায় না। আর তোমার মনের ভালোবাসার জায়গায় শুধু আমার ছবিই রয়েছে। নীল প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি এবং শেষবারের মতো বলছি, তুমি আমার সঙ্গে দয়া করে উল্টাপাল্টা কিছু করো না। কারণ আমি নিলয়কে কথা দিয়েছি কিছুদিনের মধ্যেই তাকে বিয়ে করব। আমি আমার দেওয়া কথার বরখেলাপ করতে পারি না। সো প্লিজ তুমি আমাকে এখান থেকে যেতে দাও। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে এখান থেকে চলে যেতে দিব, কিন্তু যদি তুমি সত্যি এটা প্রমাণ করতে পারো যে নিলয় তোমাকে সত্যিই ভালোবাসে, আর যদি তুমি এটা প্রমাণ করতে না পারো, তাহলে কিন্তু সারা জীবনের জন্য তোমাকে আমার কাছেই থেকে যেতে হবে, আর সারা জীবন আমার জ্বালাতন সহ্য করতে হবে। ওকে ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই কথা বলে নীল নিজের হাতে নেহার কাপড় তার দিকে এগিয়ে দেয় আর নেহা কাপড় চোপড় ঠিক করে রুম থেকে বের হয়ে চলে যায়। এদিকে রুম থেকে বের হওয়ার পরপরই রিমি নেহার সামনে এসে দাঁড়ায়। কিরে, আমার ভাই কি তোকে এত তাড়াতাড়ি ছেড়ে দিল? কি হয়েছে? ঝামেলা করিসনি তো কোনো? না, তোর ভাইয়ের সঙ্গে আমি কেন ঝামেলা করতে যাব? তোর ভাই তো আমার সঙ্গে ঝামেলা করতে চেয়েছিল। যাই হোক, তোর ভাই আমাকে চ্যালেঞ্জ করেছে, নিলয় আমাকে ভালোবাসে। এটা যদি প্রমাণ করতে পারি তাহলে সারা জীবনের জন্য আমার পথ থেকে সরে দাঁড়াবে। আর যদি আমি এটা প্রমাণ করতে না পারি তাহলে আমি তোর ভাইকে মেনে নেব। আমার মনে হয় অযথাই ঝামেলা না করে আমার ভাইকে মেনে নেওয়াটাই তোর জন্য ভালো হবে। কারণ আমার ভাই কোনো কিছু না জেনে শুনে এমন সিদ্ধান্ত নেয় না। সে হয়তো নিলয়ের সম্পর্কে কোনো এভিডেন্স পেয়েছে, যার কারণে সে তোকে কনফিডেন্সলি এই কথাগুলো বলতে পারছে। শোন, দুনিয়াটা এত সহজ নয়, আর সব কিছু এত মগের মুল্লুক নয় যে বললেই হয়ে যায়। নিলয় কোথায় থাকে আর তোর ভাই কোথায় থাকে, আর সেখানে নিলয়ের সম্পর্কে কোনো এভিডেন্স পাওয়া তোর ভাইয়ের পক্ষে এত সহজ বলে আমি মনে করছি না। তার মানে আমি বা আমরা তোকে যতই বোঝানোর চেষ্টা করি না কেন, তুই কোনো কিছু বুঝবি না, এটাই ঠিক করে নিয়েছিস। আচ্ছা ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই, তোর যা ভালো মনে হয় তুই কর। তারপর রিমি নেহার সঙ্গে আর কোনো কথা বলল না। নেহাও তার সঙ্গে কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে সোজা নিজেদের বাড়িতে চলে গেল। আর সেখানে যেতেই তার বাবা তাকে বলল, মামনি, তুমি অনেক দিন পর এখানে ফিরে এসেছো। অনেক দিন ধরে তোমাকে সঙ্গে নিয়ে বসে খাওয়া দাওয়া করা হয় না। তুমি ফিরে এসেছো, সেই আনন্দে আজ তোমার মা অনেক কিছু রান্নাবান্না আয়োজন করেছে। তাই বলছি কি, তুমি ফ্রেশ হয়ে আসো, সবাই একসঙ্গে বসে খাবার খাবো। নেহা তার বাবাকে কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে নিজের রুমে চলে যায়। আর তারপর ফ্রেশ হয়ে প্রায় আধা ঘন্টা পর নিচে ফিরে আসে। নিচে এসে দেখে তার মা সবার জন্য খাবার রেডি করে বসে আছেন। সে টেবিলে এসে বসার সঙ্গে সঙ্গে তার মা তার পাতে খাবার তুলে দেয়, আর সঙ্গে সঙ্গেই সে খাওয়া শুরু করে। অনেকদিন পর নিজের মায়ের হাতে রান্না খায়। পরম তৃপ্তি সহকারে নেহা খাবার শেষ করে। নেহা দেখো, তুমি আমাদের একমাত্র আদরের রাজকন্যা। ছোটবেলা থেকে অনেক আদর করে তোমাকে আমরা মানুষ করেছি, তবে কতটুকু মানুষ করেছি সেই বিষয়ে আমি যথেষ্ট সন্দেহাতীত। যাই হোক, সেই সব বিষয় নিয়ে এখন আমি আলোচনা করতে চাই না। এখন আমি তোমাকে সেটা বলতে চাই, সেটা হলো আমরা সবাই আর অনেক চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি নীলের সঙ্গে তোমার বিয়েটা হওয়া উচিত। ঠিক কোন কারণে তোমাদের মনে হচ্ছে নীলের সঙ্গে আমার বিয়েটা হওয়া উচিত, সেটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। অন্য কোনো কারণ নেই, আমাদের কোনো স্বার্থসিদ্ধিও নেই। শুধু একটাই কারণ, তুমি নিজেকে ভালোবাসো আর নীল তোমাকে ভালোবাসে। দুজনেই যেহেতু দুজনকে এত ভালোবাসো, তাই আমাদের মনে হয় তোমাদের আর দূরে থাকা উচিত নয়। আমাদের মনে হচ্ছে যত দ্রুত সম্ভব তোমাদের দুজনকে এক করে দিতে পারলেই আমাদের মুক্তি। তাই বাবা, আমি নীলকে ভালোবাসতাম, তবে এখন আর ভালোবাসি না। আমি এখন অন্য একজনকে ভালোবাসি, আর সেই জন্যই আমি নিজেকে চ্যালেঞ্জ করে এসেছি।
আমি নিলয়কে ভালোবাসি আর নিলয় আমাকে ভালোবাসে। এটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে নীল আর কোনো দিন আমার সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবে না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, করতে পারো। আমি তোমাকে আর কোনো বাধা দেব না, কারণ তুমি এখন অ্যাডাল্ট। তখন নেহা আর কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। অন্যদিকে নীল তার প্ল্যান মাফিক কাজ করতে থাকে, কারণ সে খুব ভালো করেই জানতো নিলয় আর যাই হোক কোনো ভালো ছেলে হতে পারে না। তাই সে তার পরিচিত এক বান্ধবীকে নিলয়ের পিছনে লাগিয়ে দেয়, আর 3 দিনের মধ্যেই তাদের প্রেম হয়ে যায়। আজ নিলয় তার নতুন প্রেমিকার সঙ্গে ডেটিংয়ে যাবে, আর সেই জন্যই নীল হ্যাঁকে সকালবেলা ফোন দেয়। নেহা, আজ বিকেলে তুমি আমার সঙ্গে এক জায়গায় যাবে, তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে সেখানে। সারপ্রাইজ সেটাও আবার তুমি দিবে? সেখানে তো আমার একদমই যাওয়া চলে না, কারণ তোমার মতো মানুষের সঙ্গে আর যাই হোক কোথাও যাওয়া যায় না। তাই আমি তোমার সঙ্গে কোথাও যাচ্ছি না। নেহা, সারপ্রাইজ আমি তোমাকে দেব না, অন্য কেউ তোমাকে দেবে, তবে সেখানে তোমাকে যেতেই হবে। আর তুমি যদি নিজের ইচ্ছায় যেতে না চাও তাহলে আমাকে জোর করে তোমাকে নিয়ে যেতে হবে। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে জোর করে নিয়ে যাবে, কিন্তু কেন? আর অন্য কেউ যদি আমাকে কোনো প্রমিস দিতে চায় তাহলে যে কেন আমাকে সামনাসামনি এসে সারপ্রাইজ দিচ্ছে না? কেন আড়াল থেকে আমাকে তার সারপ্রাইজ দিতে হবে? ওটা সিক্রেট বিষয়, ওটা আমি এক্ষুনি তোমার সঙ্গে শেয়ার করতে চাইছি না। তুমি সেখানে যাওয়ার পরেই সব কিছু জানতে পারবে। এখন কথা হলো, তুমি আমার সঙ্গে নিজের ইচ্ছায় যাচ্ছ কি যাচ্ছ না? তোমার কথা শুনে কেন জানি আমার মনে হচ্ছে বিষয়টা খুব ইন্টারেস্টিং। আমি তোমার সঙ্গে যাচ্ছি, কখন রেডি হব সেটা মেসেজে বলে দিও। এই তো লাইনে এসেছো, ঠিক আছে, আমি মেসেজ করি, সময়টা তোমাকে বলে দেব। তুমি শুধু রেডি থাকো, আমি বাইকে করে তোমাকে নিতে আসবো। বলতে বলতে নীল ফোনটা কেটে দেয়, আর এদিকে নেহা অপেক্ষা করতে থাকে বিকেলের জন্য। কখন বিকেল হবে আর কখন সে তার অপ্রত্যাশিত সারপ্রাইজটা পাবে। বিকেল প্রায় 3টের মতো হবে বাজে। তখনই নীল তাকে ফোন নিয়ে রেডি হতে বলে, আর নীলের ফোন পেয়ে যত দ্রুত সম্ভব রেডি হয়ে নেহা নীলের জন্য অপেক্ষা করতে থাকে। নীল কখন তাকে নিতে আসবে, তবে তাকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। কিছুক্ষণ পরে নীল তাকে নিতে আসে। নেহা আর নীল প্রায় 20 মিনিটের মাথায় একটা রেস্টুরেন্টে এসে পৌঁছে যায়। তখন নেহা নীলকে বলতে থাকে, কি ব্যাপার, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মাথায় কি চলছে একটু খুলে বলবে দয়া করে? কি ব্যাপার, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মাথায় কিছু চলছে, একটু খুলে বলবে দয়া করে? তা না হলে কিন্তু সব কিছু গোলমাল হয়ে যাবে। আরে বাবা, এত অধর জঙ্গলে চলবে নাকি? সব কিছুর জন্যই ধৈর্য ধরে থাকতে হয়, বুঝতে পেরেছো? তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে সেই সারপ্রাইজের সম্মুখীন করেছি। বলতে বলতে নীল আর নেহা দুজনেই রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে। আর রেস্টুরেন্টে ঢুকতেই নেহার চক্ষু চড়ক গাছ। সেটা নীল বুঝতে পেরেই নেহাকে বলে, কি ব্যাপার ম্যাডাম, সারপ্রাইজ পেয়ে আপনি কেমন খুশি হলেন সেটাই শেয়ার করুন। নীল, এটা আমি কি দেখছি? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। নিলয় আমার সঙ্গে এরকমটা করবে এটা কোনোদিন আমি কল্পনা করিনি। না, আমার দেখায় ভুল আছে। নিলয় কোনো দিন আমার সঙ্গে এরকমটা করতেই পারে না। এটা হয়তো তার কোনো কাজিন হবে। ও তাই নাকি? তুমি সব কিছু নিজের চোখের সামনে দেখার পরও নিজের চোখকেই বিশ্বাস করতে পারছো না? আচ্ছা ঠিক আছে, সব কিছু ক্লিয়ার করার জন্য তুমি প্রয়োজন হলে ওই মেয়েটার সঙ্গে কথা বলে দেখতে পারো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তাই আমার মনে হয় ওই মেয়েটার সঙ্গে আমার একবার কথা বলে কনফার্ম হয়ে নেওয়া উচিত। এই মেয়ে কে তুমি? আমি নীলা। আর আপনি কে? আর এভাবে আমার পরিচয় কেনই বা জিজ্ঞেস করছেন? সেটাই এক্ষুনি জানতে পারবে। তার আগে বলো, নিলয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক? আর নিলয় তো কুমিল্লাতে থাকে, সে এখানে কেন এসেছে? মানে আপনি আমার বয়ফ্রেন্ড সম্পর্কে এত কথা কিভাবে জানেন? সে তো আমার বয়ফ্রেন্ড। আমরা রিলেশনশিপ সম্পর্কে এসেছি, আর হয়তো কিছুদিনের মধ্যে আমাদের সম্পর্কটা বিয়েতে রূপান্তরিত হবে। কিন্তু আপনি কি আর এসব কথা কেন বলছেন? ও তাই নাকি? তাহলে তো বিষয়টা দারুণ হয়েছে। তুমি আমার বয়ফ্রেন্ডকে চিনিয়ে নিয়েছো, তার সঙ্গে প্রেম করেছো, আবার বিয়ে করবে বলেও চিন্তা ভাবনা করছো। আমি তো তোমাদের কথা শুনে হাসি থামাতে পারছি না। মানে আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিলয় আমার বয়ফ্রেন্ড, তার সঙ্গে আমার বিয়ে হবে, আর মাঝখান থেকে আপনি এসে এসব কি কথা বলছেন?
সে আপনার বয়ফ্রেন্ড হয় কি করে? ওইসব কথা তোমাকে জানতে হবে না। আমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গেই কথা বলছি। কি নিলয়, এসব কি হচ্ছে এখানে? তুমি তো আমাকে ভালোবাসো, আর রিসেন্টলি আমরা বিয়ে করতে চলেছি, আর মাঝখানে তুমি একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে চলে এসেছো। এটা কি করে সম্ভব? সে আবার কি বলবে? সে আর কি বলবে তোমাকে, কারণ সেটা তোমাকে কোনোদিন ভালোবাসেনি। ভালোবেসেছিল তোমার রূপ আর তোমার যৌবনকে। কিন্তু যখন আমি তোমাকে তুলে নিয়ে চলে আসলাম, সেই এই খবরটা জানতে পারলো। তারপর থেকে তোমার পথ থেকে সরে গেছে। মানে এসব কি হচ্ছে আমার সঙ্গে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আর বিশ্বাসও করতে পারছি না। আমি তোমাকে বুঝিয়ে বলছি, যেদিন আমি তোমার খোঁজ পেয়েছি সেদিন থেকে আমি তোমার সমস্ত বিষয়ে খোঁজ নিতে থাকি, আর সমস্ত বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি তুমি নিলয়ের সঙ্গে সম্পর্কে আজও। আর তারপর থেকেই নিলয়ের সম্পর্কে খুঁজে নিতে থাকি। আমি খুঁজে নিয়ে জানতে পারি নিলয় ছেলেটা একদমই ভালো নয়। সে তোমার টাকা পয়সা আর তোমার চেহারার জন্য ভালোবেসেছে। সে যেদিন জানতে পারে আমি তোমাকে নিয়ে ঢাকায় চলে এসেছি, সেদিন সে আমার সঙ্গে পাঙ্গা দিতে পারবে না, এটা বুঝতে পেরেই তোমার পথ থেকে সারা জীবনের জন্য সরে গেছে আর নতুন মুরগি খুঁজতে শুরু করেছে। আর এই যে দেখতে পাচ্ছ, সে যে মেয়েটাকে নিয়ে খেতে এসেছে সে আমার কাজিন হয়। আমি নিজের ইচ্ছাই করে নিলয়ের কন্ট্রাক্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন নীলাকে দেই, শুধু তোমাকে এটা বিশ্বাস করানোর জন্য যে নিলয় ছেলেটা একদমই ভালো নয়। সে তোমার চাইতে বেটার কাউকে পেলে তোমাকে ছাড়তে দুবার ভাববে না। কথাগুলো শুনে নেহার মাথা ঘোরাচ্ছিল। সে কোনো রকমে নিজেকে ঠিক করে নিয়ে নিলয়ের গালে ঠাস ঠাস করে বেশ কয়েকটা চড় বসিয়ে দিয়ে তারপর বলতে থাকে, বিশ্বাসঘাতক বেইমান, তোর কাছ থেকে আমি এগুলো কোনো দিনই আশা করিনি। আমি ভেবেছিলাম তুই অন্য সবার মতো না, তুই হয়তো একটু ভালো হবি, তাই আমি তোকে ভালোবাসতে শুরু করেছিলাম। আর তুই কিনা শেষে এই চিন্তা নিয়ে ঘুরছিলি। নীল তো তোর বিষয়ে সব সত্য কথাই বলেছিল। আমি তো শুধু শুধু ছেলেটাকে ভুল বুঝলাম, আর তার কথাগুলো বিশ্বাস করতে চাইলাম না। আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুই আমার সঙ্গে যোগাযোগ করার আর কোনো চেষ্টাই করবি না। তুই যদি আজকের পর কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিস, তাহলে কিন্তু আমি তোকে পুলিশের হাতে তুলে দিতে দুইবার চিন্তা করব না, এটা তোকে বলে দিলাম। তারপর আর কোনো উত্তরের অপেক্ষা না করে নেহা হন হন করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসে। অপরদিকে নীল তার বান্ধবী নীলাকে বলে, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ সো মাচ আমাকে এভাবে সহযোগিতা করার জন্য। তুই যদি আজ আমাকে এইটুকু সহযোগিতা না করতি তাহলে আমি নেহার ভুল ভাঙাতে পারতাম না। আর যদি নেহার ভুল ভাঙাতে না পারতাম তাহলে হয়তো নেহাকে নিজের করে নেওয়াটা আমার জন্য আরও কষ্টসাধ্য হতো। তোকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আচ্ছা বাবা, ঠিক আছে, সেসব কথা পরে বলা যাবে। এখন আগে নেহার কাছে যা, তার মনের অবস্থা বোঝার চেষ্টা কর, আর সময় খুঁজে পদক্ষেপ নে। নীল সেখানে এক মুহূর্ত দেরি না করে বের হয়ে আসে। উদ্দেশ্য নেহার বাসা। নেহার বাড়িতে এসে সে সোজা নেহার রুমে চলে যায়। গিয়ে দেখে নেহা বিছানায় উপর হয়ে শুয়ে থেকে কান্না করছে। তখন সেই নেহার পাশে বসে তার মাথায় হাত রেখে বলতে থাকে, নেহা প্লিজ, তুমি এভাবে ভেঙে পড়ো না। তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার অনেক কষ্ট হয়। তাই প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, এভাবে কান্না করো না, নিজেকে কষ্ট দিও না। আমি ভাবতে পারছি না আমি কিভাবে পরপর এভাবে ভুল করে চললাম। প্রথমবার তোমাকে ভালোবেসে ভুল করলাম, আর দ্বিতীয়বার একটা উগান্ডারের বংশদেরকে ভালোবেসে ফেললাম। আমি বুঝতে পারছি না আমার জীবনটা কি ভুলে ভুলেই চলে যাবে নাকি। নীল, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাইছি না। তুমি এখন আমার বাসা থেকে চলে যেতে পারো। আমি একটু একা থাকতে চাই, আমি নিজেকে সময় দিতে চাই। তখন নীল বুঝতে পারে আসলে এই মুহূর্তে নেহার একা থাকাটা খুবই প্রয়োজন, নিজেকে সময় দেওয়া প্রয়োজন। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গেল। আর এরপর চলে গেল আরও এক সপ্তাহ সময়। মামনি প্লিজ, তুমি এভাবে একা থেকো না। তুমি কষ্ট পাচ্ছ, সেটা দেখতে আমাদেরও খুব খারাপ লাগছে। আমরা বাবা মা হয়ে তোমার এই কষ্ট মেনে নিতে পারছি না। বাবা, আমি এতগুলো ভুল কিভাবে করলাম সেটাই বুঝতে পারছি না। প্রথমবার নিজেকে ভালোবেসে ফেললাম, সে আমার চাইতে অনেকটা জুনিয়র। তার ভালোবাসা না পেয়ে আমি শহর ছেড়ে চলে গেলাম। তারপর আরেকটা ভুল করলাম। কেন আমি এত বড় ভুল করলাম জীবনে? মামনি, মানুষ মাত্র ভুল করবে, আর ভুল না করলে তুমি জীবনে কোনো কিছু শিখতে পারবে না। তাই আমি বলবো ভুল করা জীবনে ভালো একটা কাজ, কারণ ভুল করলেই তুমি নতুন কিছু শিখতে পারবে। তাই আমার মনে হয়
এখন তোমার সঙ্গে যা হবে সব ভালো হবে। নীল তোমাকে পাগলের মতো ভালোবাসে। তুমি শহর ছেড়ে চলে যাওয়ার পর থেকে ছেলেটা তোমাকে সারা শহর পাগলের মতো খুঁজেছে, আর যখন তোমার হদিস পেয়েছে তখন পাগলের মতো সেখানে ছুটে চলে গেছে। বাবা, আমি নীলকেও আমার জীবনে ফিরে পেতে চাই না, কারণ আমি যখন তাকে ভালোবেসেছিলাম তখন সে আমার ভালোবাসার মূল্য দেয়নি। যেখানে ভালোবাসার মূল্য নেই সেখানে আমি কি করব বলো? মামনি, আমার মনে হয় তুমি ভুল কিছু বলছো, কারণ নীল তখন তোমার ভালোবাসার গুরুত্ব দেয়নি, কারণ সে তোমার ভালোবাসাটা বুঝতে পারেনি। তুমি তার থেকে বয়সে অনেকটাই বড়, তাই সে হয়তো ভেবেছিল তুমি তার সঙ্গে মজা করছো, তখন বুঝতে পারেনি তোমার ভালোবাসাটা সত্যি ছিল। কিন্তু তুমি যখন তার সঙ্গে অভিমান করে শহর ছেড়ে চলে গিয়েছিলে, তখন আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে উপলব্ধি করেছি নীল তোমাকে কতটা ভালোবেসেছে। তার মানে তুমি আমাকে কি বলতে চাইছো? এই মুহূর্তে আমি যা যা করেছি সব কিছু ভুলে গিয়ে নীলকে আবার ভালোবেসে কাছে টেনে নিতে? হ্যাঁ, একদমই তাই। আমি বাবা হিসেবে তোমাকে সাজেস্ট করার পর যা কিছু হয়েছে সব ভুলে যাও, নীলকে ভালোবেসে কাছে টেনে নাও। নীল তোমার চাইতে বয়সে ছোট, সেই কারণে তোমার ভালোবাসাটা মেনে নিতে চায়নি, কারণ সে জানতো এইরকম ভালোবাসা সমাজে প্রতিষ্ঠা পায় না। সবাই এসব নিয়ে অনেক হাসাহাসি করে, তবে সে যখন বুঝতে পেরেছে সমাজের আগে ভালোবাসা, সমাজ কখনো ভালোবাসা মানুষকে এনে দেয় না, তাই সেদিন থেকে সে ভালোবাসাকেই খুঁজতেই শুরু করেছে, সমাজকে নয়। নেহা তখন দেরি না করে নীলের বাড়িতে চলে যায় আর এসে দেখে নীল বাড়িতে কোথাও নেই। তাই সে তার বান্ধবী রিমিকে জিজ্ঞাসা করে, কিরে রিমি, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম কিন্তু কোথাও নীলকে দেখতে পেলাম না। কেন, নীল কোথায় গিয়েছে? কি হয়েছে নীলের? এই নীলের শরীরটা গতকাল রাত থেকে ভালো যাচ্ছে না, একটু পরপর হাত পা ঠান্ডা হয়ে আসছে, জ্ঞান হারাচ্ছে। আমরা সবাই তাকে নিয়ে অনেক আতঙ্কে আছি, তাই কিছুক্ষণ আগে আমার মা তাকে হসপিটালে নিয়ে গেছে, আর তার অবস্থা নাকি খুবই খারাপ। কি বলছিস তুই? কিভাবে হয়েছে এসব? আর তারা কোন হসপিটালে আছে আমাকে কিছু বলতে পারবি? তখন সব কিছু খুলে বলে। শান্তি পেয়ে তখনই হসপিটালে চলে আসে। হসপিটালে এসে দেখে নীলের মা হসপিটালে বারান্দায় পায়চারি করছে। তখনই নেহা ছুটতে ছুটতে গিয়ে নীলের মায়ের কাছে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, আন্টি কি হয়েছে নীলের? নীল এখন কেমন আছে? কিছুই বলা যাচ্ছে না মা। ডক্টর যতদূর বলেছে সে নাকি মানসিকভাবে খুবই বিব্রত, ইদানিং মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এরকম হয়ে যাচ্ছে। এখন কি অবস্থা নীলের? নীল এখন কেমন আছে? ডক্টর কি বলেছে? নীল ঠিক হয়ে যাবে তো আন্টি? ডক্টর জাকির করানোর জন্য নিয়ে গেছে, তাই আমি এখানে অপেক্ষা করছি। আমি এখনো কিছু বলতে পারছি না, ওই তো দেখা যায় ডক্টর বের হচ্ছে। ডক্টর, আমার নীল কেমন আছে? তার খারাপ কিছু হয়নি তো? সে সুস্থ হয়ে যাবে তো? দেখুন, আমি নিশ্চিত হয়ে কোনো কিছু বলতে পারছি না, কারণ রুগীর হার্টের অবস্থা খুব একটা ভালো নয়। সেই দিনে খুবই মানসিক চাপের মধ্যে জিয়ে যাচ্ছি, সেটা অনেক দিন ধরেই। তাই সবই উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হবে। তিনি চাইলে নীল আমাদের মাঝে সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আর নয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে। তাই এই মুহূর্তে আল্লাহর উপর ভরসা করে ছাড়া কিছুই করার নেই। ডক্টর, এইভাবে বলবেন না প্লিজ। নীল আমার একমাত্র ভালোবাসা। নীল আমার জীবন থেকে চলে গেলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? আপনার যত টাকার প্রয়োজন হয় আমি দেব, কিন্তু নীলকে আমি সুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে যেতে চাই। দেখুন, বললাম তো এখানে আমাদের কোনো হাত নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু রোগী কোনোভাবেই মানসিক শক্তিটা পাচ্ছে না, তাই আমাদের লাগে ফিরিয়ে আনতে খুবই কষ্ট হচ্ছে। তাই তো বললাম সব কিছু উপরওয়ালার হাতে, তিনি চাইলে সব সম্ভব হবে। নীলকে ফিরে আসতেই হবে, কারণ সে আমার একমাত্র ভালোবাসা। তাকে ছাড়া আমি আমার জীবনের কোনো মূল্য নেই। ঠিক আছে ডক্টর, নীলকে কি কেবিনে শিফট করা হয়েছে? আমি কি তার সঙ্গে কথা বলতে পারি? তাকে 5 মিনিট পর কেবিনে শিফট করা হবে, তবে 1 ঘন্টার আগে কেউ তার সঙ্গে কথা বলতে পারবে না, কারণ আমরা তাকে ওষুধ দিয়েছি কিছু সময় বিশ্রাম থাকার জন্য। তারপর কি হয়? 1 ঘন্টা পর। নীল প্লিজ কথা বলো। তোমাকে আমি হারাতে চাই না। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু এখন আর তোমাকে হারিয়ে ফেলে আমি বেঁচে থাকতে পারবো না। প্লিজ নীল, তুমি ফিরে এসো। আরে নেহা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? আর আমি কোথায়? এটা তো দেখে হসপিটালের কেবিন মনে হচ্ছে। আমি এখানে কেন? বাবা, তোর জ্ঞান ফিরেছে? আলহামদুলিল্লাহ। আমি তো তোকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে এসেছিলাম। কি হয়েছে তোর? শরীরটা এখন কেমন লাগছে আমাকে বল। এই তো আলহামদুলিল্লাহ,
অনেকটাই বেটার ফিল করছি। আমি বাড়ি যেতে চাই, আমার ভালো লাগছে না। এখানে নেহা এভাবে কান্না করছে কেন? আসলে ডাক্তার নেহাকে বলেছে তোর অবস্থা নাকি খুব একটা ভালো নয়, তুই নাকি মানসিকভাবে খুবই বিব্রত, মন থেকে নিজেকে ঠিক রাখার কোনো শক্তি পাচ্ছিস না। আর এই কথাগুলো শুনে নেহা এভাবে কান্না করছে। দূর পাগলি, ডাক্তার একদম মিথ্যে কথা বলেছে। আমি একদম ঠিক আছি। তোমাকে পেলে আমি কোথায় চলে যাব বলো? আমি তোমার ছিলাম আর তোমারই আছি। কারণ আমাদের ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসার কখনো পরাজয় হয় না। তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, তুমি আমাকে পেলে কখনো কোথাও চলে যাবে না, কারণ তুমি আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। যখন থেকে ভালোবাসতে শিখেছি তখন থেকে তোমাকে ভালোবেসেছি, আর যখন জীবন থেকে ভালোবাসা হারিয়ে যাবে তখন আমি শুধু তোমাকেই ভালোবাসবো। তুমি ছাড়া আমার এই জীবন অর্থহীন। তখনই নীলের মা কেবিন থেকে বের হয়ে চলে যায়, আর এদিকে নীল নেহাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর শক্ত করে জড়িয়ে ধরে নেহার কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, দূর পাগলি, এভাবে কান্না করতে হয় না। আমি তোমার ছিলাম, তোমারই আছি, আর সারা জীবন শুধু তোমারই থাকবো। তোমার ভালোবাসা থেকে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যেটা আমাকে কেড়ে নেবে। সবচেয়ে বড় কথা হলো, আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে? কি বললে তুমি? তুমি আমাকে জ্বালাবে? আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে আর কোনো কথাই বলবো না, আমি যাচ্ছি। এই কথা বলে নেহা সেখান থেকে চলে যেতে চাইছিল। তখনই নীল আবার হাতে ধরে টান দিয়ে তার বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর আলতো করে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলতে থাকে, পাগলি একটা, কখনো তোমায় জানাবো না। আমি কখনো সারা জীবন আমার ভালোবাসার মায়ায় তোমাকে আগলে রাখবো। সারা জীবন তোমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েই থাকতে চাই। আল্লাহ আমাদের ভালোবাসার সহায় হন, যেন কখনো কোনো বাধা বিপত্তি আমাদের দুজনকে আলাদা না করে। আমিন।